সি সি, আমি ভাবতেও পারি নাই আমার ছেলে কিনা। থামেন আঙ্কেল, আর কিছু বলতে হবে না। আমি ওর রুমে একটা ক্যামেরা রেখেছিলাম, ভেবেছিলাম বাতি বন্ধ হলে ক্যামেরা বন্ধ করে দিব, কিন্তু ভাবি নাই এই মেয়ে এত চালাকি করবে। এই যে দেখেন আঙ্কেল ভিডিও। আর বন্ধু সরি, আমি মজা করতে চেয়েছিলাম আমি একটু, কিন্তু আজকে আমি ক্যামেরা না রাখলে কি হতো। আমার মতো একটা সুন্দরী মেয়ে আপনাকে বিয়ে করবে, এটা কিভাবে ভাবলেন? আপনি তো পাতিলের কালির থেকেও আরো কালো। আমার তো দেখেই কেমন ঘৃণা আসছে। ওয়াক তু! এতদিন যে কিভাবে ধৈর্য ধরে আমি আপনার সাথে কথা বলেছি আমিই জানি। আমি শুধু আপনাকে বিয়ে করেছি টাকার জন্য। টাকা পেয়ে গেছি, ব্যাস, আর লাগবে না আমার কিছু। টাকার জন্য এত কিছু করলাম, আর তুই বলিস আমি টাকা কই পাবো? কালকের ভিতরে 10 লাখ টাকা দিয়ে আমাকে ডিভোর্স দিবি, নইলে তোর পরিবার সহ সবাইকে জেলের ভাত খাওয়াবো। আমি মিষ্টির হাত ধরে বললাম, প্লিজ এমন করো না তুমি। দরকার হলে আমাকে যা শাস্তি দেওয়ার তাই দাও, কিন্তু আমি এত টাকা কই পাবো? কিরে, তুই এভাবে মেয়েদের দিকে ডাব ডাব করে তাকিয়ে আছিস কেন? জীবনে কোনোদিন মেয়ে দেখিস নাই মনে হচ্ছে। আসলে দিয়া আপু, আমি এখানে। কি, তুই আমাকে বলিস তোর সাথে রুম শেয়ার করতে? তোর এত বড় সাহস! দাঁড়া, আমি তোর জন্মের মতো শিক্ষা দিচ্ছি। স্যার, ও স্যার, দেখেন না, এই ছেলে আমার ইজ্জতের উপর হাত দিচ্ছে। দিয়া আপু প্লিজ এমন করবেন না, আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। আমার কোনো কথা না শুনে দিয়া আপু প্রিন্সিপালের রুমে চলে গেল। সম্মান বাঁচাতে আমিও ওনার পিছনে পিছনে যেতে লাগলাম। দিয়া আপু ভিতরে গিয়ে কান্না করে বলল, স্যার, এই ছেলে সবার সামনে আমার ওড়না ধরে টান দিয়েছে, আবার বলে আমি ওর সাথে রাত কাটাতে। প্লিজ স্যার, আপনি কিছু বলেন, আমাকে বাঁচান আপনি। প্রিন্সিপাল স্যার চেয়ার থেকে উঠে আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, দিয়া যা বললো সব কি সত্যি নাকি? না স্যার, আমি ওনাকে সব বলি নাই। আমি তো শুধু ওনাকে। দেখেন স্যার, এখন কি বললো, তাও আবার আপনার সামনে। প্রিন্সিপাল স্যার রেগে বলল, এক কাজ করি, ওর মা বাবাকে ডেকে টিসি দিয়ে বের করে দিই। তুমি কি বলো দিয়া? না স্যার, তেমন কিছু করতে হবে না, এখন একটু শাস্তি দিয়ে দেন যেন জন্মের মতো এই কথা ওর মনে থাকে। প্রিন্সিপাল স্যার সাথে সাথে বলল, যাও, কলেজের মাঠে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। 1 ঘন্টা চলে গেলে তোমার শাস্তি শেষ। এখন যাও, ঝটপট কাজে লেগে পড়ো। এখন আমি যদি প্রিন্সিপাল স্যারের মুখের ওপর কথা বলি তাহলে হয়তো আমাকে এই কলেজ থেকে বের করে দেবে। এর থেকে স্যারের কথা মেনে নেই, এটাই আমার জন্য বেটার হবে। স্যারের কথা মতো আমি মাঠের এক কোণে গিয়ে কান ধরে দাঁড়ালাম। আশেপাশের সকল ছাত্র আমাকে দেখে হাসাহাসি করছে। লজ্জায় আমি মাথা নিচু করে দিলাম। এর মাঝে দিয়া আপু বলল, কিরে, আমার পেছনে পড়ে থাকার মজা বুঝলি তো? এটা না করলেও পারতেন আপু, আমি তো আপনাকে প্রপোজ করতে এসেছিলাম, কিন্তু আপনি আমার সাথে। দিয়া আপু হাসতে হাসতে বলল, তুই আবার আমাকে প্রপোজ করবি? আয়নায় গিয়ে আগে নিজের চেহারা ভালো করে দেখে নিবি। আমাকে আপনি পছন্দ করেন না বলে দেবেন, তাই বলে স্যারের কাছে উল্টাপাল্টা বলবেন? তুই আমার সামনে দাঁড়িয়ে কথা বললি, এটাই তোর ভাগ্য, আবার আমাকে প্রপোজ করবি? কালো পান্ডা কোথাকার! আপু কার কপালে কি লেখা আছে তা কেউ জানে না, হতেও তো পারে আমি আপনার থেকে অনেক সুন্দরী একটা মেয়েকে বিয়ে করব। দিয়া আপু হা হা করে হাসতে হাসতে বলল, তাই নাকি? মাটিতে থেকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখিস? অহংকার পতনের মূল জানেন তো। তুই অহংকারী কাকে বলিস? যদি আমার ভেতরে অহংকার থাকতো তাহলে শহরের নামি দামি কলেজে রেখে আমি এখানে পড়তে আসতাম না। তোরা গ্রামের খ্যাত দেখলেই ঘৃণা করে। আমাকে আপু বলবি না, আজ থেকে আমাকে ম্যাডাম বলবি। এটা ঠিক যে দিয়া আপু প্রতিদিন শহর থেকে এখানে আসেন, এখানে এই গ্রামের কলেজে পড়ে উনি কি পান এটা আজও আমার জানা নেই। তবে ওনাকে প্রথম দেখাই একটু একটু করে ভালো লাগছিল, এজন্য
ভাবলাম আজকে প্রপোজ করব, কিন্তু প্রপোজ করার আগে যা করলো, বাবা। আমি এবার কান ছেড়ে দিয়ে বললাম, আমরা গ্রামের মানুষ, ঠিক আছে, এই জন্য হয়তো আপু আপনি বেঁচে গেলেন। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো আর তার সামনে এই কথাগুলো বলতেন, তাহলে এই মিথ্যা কথাগুলো সত্যি করে দিত। আমার বাবা মা আমাকে ভদ্রতা শিখিয়েছে বলে কিছু বললাম না। আসি আপু, ভালো থাকবেন, বেঁচে থাকলে অবশ্যই দেখা হবে। দিয়ে আপু আমাকে আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি ওনাকে আর সুযোগ না দিয়ে বাসার দিকে হাঁটতে লাগলাম। আজকে কাজ রেখে কলেজে এসেছিলাম, কিন্তু আমার পুরো দিনটাই মাটি করে দিল এই মেয়ে। বাসায় গিয়ে কাপড় চেঞ্জ করতেই আম্মা বলল, যা, তো দাদি তোরে কি জন্য ডাকছে দেখ তো। আমি দাদির রুমে গিয়ে দেখি উনি বসে বসে পান চেবাচ্ছেন। আমাকে দেখে বলল, আয় নাতি, বস এখানে। আমি দাদির পাশে বসে বললাম, দাদি বলেন কি জন্য ডেকেছেন। বাবা, মেয়েটা দেখতে পুরা সুন্দর, এক কথায় মাশাআল্লাহ। তুই যদি এই মেয়েকে বিয়ে করিস, তাহলে তোর থেকে সুন্দরী বউ এই গ্রামে আর কারো হবে না। আমরা শুধু তোর কথার জবাবের অপেক্ষায় থাকলাম। বুঝলাম না কি বলছো দাদি, একটু বুঝিয়ে তো বলবে নাকি। নাতি, তোর এখন বিয়ের বয়স হয়েছে, এই জন্য আমরা আজকে তোর জন্য মেয়ে দেখেছি। ভালো কাজ করেছো তোমরা। আমাদের ঘরের অবস্থা দেখছো, বৃষ্টি আসলে বাসায় পানি পড়ে, নিজের থাকার জায়গা নেই। আবার আমি বিয়ে করব, সারাদিন মাঠে কাজ করে যে কয়টা টাকা পাই ওটা দিয়ে চলি, আবার আমি বিয়ে করব। রিজিকের মালিক আল্লাহ, তুই বিয়ে কর, রিজিক উনি ব্যবস্থা করে দিবে। বিয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, বুঝলে দাদি। আমি ওদের বাসায় যাওয়ার পর মেয়েটা আমাকে কি সুন্দর মায়াবী ভাষায় দাদি বলে ডাকছিল। দুধের চেয়েও ফর্সা এই মেয়ে। তুই বিয়ে করে নে, দেখবি ঠকবি না। বিয়ের কথা বলবে না দাদি, আমি ওসব করতে পারবো না। আম্মা দরজা ঠেলে ভেতরে ঢুকে বলল, কি কথা হচ্ছে আমার ছেলেকে নিয়ে? আমার দেখো না, বুড়ি পাগল হয়েছে, কি সব বলে উল্টাপাল্টা। মেয়েটা ভালো সুন্দর আছে, এমন একটা মেয়ে পাওয়া ভাগ্যের বিষয়। আমি আম্মার দিকে তাকিয়ে বললাম, সুন্দরের দিকে নজর দিও না আম্মা, এই সুন্দরের পিছনে অনেক কিছু লুকিয়ে থাকে। আমার চেহারা দেখছো একবার তুমি আম্মা, কি কালার কালা আমি। আমার মতো ছেলের কপালে সুন্দরী মেয়ে জুটবে, তুমি মা হয়ে আমাকে নিয়ে মজা করো। আম্মা আমার মাথার চুল ধরে বলল, তোরে নিয়ে মজা করব কেন বল বাবা? আচ্ছা, তোর বিশ্বাস করতে হবে না। কালকে আমরা মেয়ের বাসায় যাব, যদি তোর পছন্দ না হয় তাহলে বিয়ে করতে হবে না, তোর মতের উপর ভিত্তি করে। আমাদের বাড়ি ঘরের অবস্থা। মেয়েকে এই সব কিছু বলা হয়েছে, এর পরেও যে ওরা কিভাবে তোরে পছন্দ করলো কি জানি। আমি আম্মার কথা শুনে চুপ হয়ে গেলাম। আমাকে আবার কোথায় দেখেছে যে ওরা আমাকে পছন্দ করে নিল। আমি আম্মার পাশ কাটিয়ে দরজা দিয়ে বের হয়ে গেলাম। পিছন থেকে আম্মা বলল, বাবা, আগামীকাল কিন্তু আমরা যাব, তুই তোর সাথে করে তোর বন্ধুকে নিয়ে যাবি, একা একা আবার তো তোর ভালো লাগে না। আমি বাসা থেকে বের হয়ে আবিরের বাসার সামনে চলে গেলাম। গিয়ে শুনি আবির নাকি বাড়িতে নেই। ওর ছোট বোন আমাকে ডেকে বলল, ভাইয়া বাইরে একটু বসেন, আপনার জন্য চা নিয়ে আসছি। আবির যেহেতু বাড়িতে নেই, আমার এখানে থাকা উচিত হবে না। আমি পিছনে ফিরে হাঁটা দেব, তখন আবিরের ছোট বোন বলল, ভাইয়া আপনাকে বললাম বাইরে একটু বসতে, কিন্তু আপনি চলে যাচ্ছেন। আমি বাহিরের চেয়ারে বসে বললাম, বল কি হয়েছে। আবিরের বোন আমার হাতে চায়ের কাপ দিয়ে বলল, আজকে মা বাবা বাজারে গিয়েছে আর ভাইয়া মাঠে গিয়েছে কাজ করতে। তো আবিরের ছোট বোন হাত কচলাতে কচলাতে বলল, ভাইয়া আপনি তো জানেন আমি আপনাকে পছন্দ করি। এক তো আমি কালো, তার উপরে তুমি আমার বন্ধুর ছোট বোন, আবার তুমি পিচ্ছি, এসব কথা বলা কি ঠিক হচ্ছে? কি
কি ঠিক আর কি ভুল এটা তো আর আমি জানি না। আমি শুধু বুঝি ভালোবাসা। ভালোবাসার জন্য সবার একটা মন আছে, সেই হিসাবে আমারও একটা মন আছে ভালোবাসার। চেহারা দেখে কি প্রেম হয়? প্রেম তো মন দেখে হয়। আপনার প্রেমে আমি পড়ি শতবার, কাছে টেনে নেন না শুধু আমায় একবার। ভালোবাসা মন ভরে, ভালোবাসা টেনে নেন না আমাকে প্রাণ ভরে। বুঝলেন? আর কি বললেন আপনি কালো? যারা বিশ্বপ্রেমিক তাদেরকে জিজ্ঞেস করেন না, তারা কি চেহারা দেখে প্রেম করে নাকি মন দেখে প্রেম করে? মন জানে মনের খবর, আর আমি জানি আমার খবর। এই এক জীবনে চাই আপনাকে, হবেন কি আমার? আমি হব শুধুই আপনার। প্রেমের ইতিহাস গর্ব, দুইজনে অজানা পথে হাঁটবো নীল উজ্জ্বলে। আমি চা খাওয়া বাদ দিয়ে আবিরের বোনের মুখের দিকে তাকিয়ে আছি। এত পিচ্ছি একটা মেয়ে এত সুন্দর করে কিভাবে গুছিয়ে কথা বলতে পারে? ক্লাস 9-এ পড়ে এই মেয়ে, আর এতেই এত পেকে গেছে। বাবা! কি হলো ভাইয়া, এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছেন? পছন্দ হয় বুঝি আমাকে? পছন্দ হলে বলে দেন, ভয় পেতে হবে না। আমাদের ভালোবাসার কথা কেউ জানতে পারবে না। ভাইয়াকে বলবো না এই কথা। প্লিজ ভাইয়া, শুধু হ্যাঁ বলেন না। আমি ডান হাত তুলে বললাম, এটা দেখেছো কি? ঠাটিয়ে দেবো গালে একটা। আর এসব কথা মুখ থেকেও বের হবে না। আবিরের বোন আমার দিকে গাল এগিয়ে দিয়ে বলল, মারবেন তো আমাকে? দেখি আপনি কেমন মারতে পারেন। কিরে, তুই আবার কবে থেকে আমার বোনের উপর হাত তুলিস? আবিরকে দেখে ভয়ে আমার হাত থেকে চায়ের কাপ নিচে পড়ে গেল। আবির তো আবার এসবের কিছু শুনে নাই। যদি অল্প কিছু শুনতে পারে তাহলে হয়তো আমার বন্ধুত্বের সম্পর্ক শেষ। আমি এসব চিন্তা করছি, আর আবিরের বোন আবিরকে বলতে লাগলো, ভাইয়া, আমি তো আপনার বন্ধুকে তুই করে বলছিলাম। আমি শুধু বলছি আমার ভাইয়া তো আপনাকে তুই করে বলে, সেই হিসাবে আমিও বলতে পারি তুই করে। বেশ, এই কারণে আমার কথা শুনে উনি রেগে গেল এখন। তুমি বল ভাইয়া, আমি কি ভুল কিছু কইছি? তুই ভেতরে যা, গিয়ে আবার চা বানিয়ে নিয়ে আয় যা। আবিরের বোন আমার দিকে ফিরে এক চোখ বন্ধ করে বলল, আবার আসছেন? আবিরের বোন যেতেই আবির বলল, কিরে হালা, তুই এখানে এলি, আমাকে কল দিবি না? কলেজে শুনলাম দিয়া আফু নাকি তোরে অপমান করেছে। ছাড় এসব কথা। এখন তো আম্মা আমার সর্বনাশ করতে চাইছে। কি করলো আবার আন্টি? কি করলো বেড়া? আম্মা তো আমার জন্য মেয়ে দেখছে, বলছে কাল গিয়ে মেয়ে দেখতে। আবির দাঁড়িয়ে চিৎকার করে বলল, ইয়াহু, এতদিন পর আমি আমার বন্ধুর বিয়ে খেতে পারবো। বিয়ে যে কি মজা, শুধু খাওয়া আর খাওয়া। ইস বন্ধু, শুনেই তো জিভে জল এসে গেল। বিয়ের দিন তারিখ ঠিক করেছিস কি বন্ধু? আবির ভালো হচ্ছে না কিন্তু। আমি মরছি আমার চিন্তায়। না আছে ঘর বাড়ি, না আছে টাকা পয়সা। বউ নিয়ে কোথায় থাকবো বল আমি? আরে মামা, বিয়ে হলে দেখবি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। মেয়ে দেখতে শুনতে কেমন? দাদির মুখ থেকে শুনলাম মেয়ে নাকি দেখতে ফুটফুটে সুন্দরী। আমাকে দেখে নাকি পছন্দ হয়েছে। এখন তুই বল, আমার মতো কালো ছেলের কাছে কে মেয়ে বিয়ে দেবে? নিজেকে কালো বলে মন খারাপ করিস না। এখন কথা হলো তুই আগে গিয়ে মেয়েকে দেখ, যদি পছন্দ হয় তো। আবিরের বোন এসে আমাদের সামনে চায়ের কাপ রেখে বলল, ভাইয়া, আপনার মতো কালো ছেলেকে বিয়ে করে কি নিজের জীবন নষ্ট করব? অবশ্যই আমি হলে। আমি আবিরের বোনের কথা শুনে কাঁদতে শুরু করলাম। এই মেয়ে কি এখন আমার 12টা বাজিয়ে দেবে? কিরে, তুই এসব কি বলছিস? হঠাৎ আজকে তোর কি হলো? সরি বলো কে? আরে আবির থাক, ছাড়। ছোট মানুষ, মন যা চাইছে বলেছে। আবির চা হাতে নিয়ে বলল, তো কি করবি বন্ধু এখন তুই? আমি জানি না এখন আমি কি করব, তুই বল। আমি নিচ থেকে চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দিতেই আমার চোখ বড় বড় হয়ে গেল। আমার মনে হয় আবিরের বাসায় যত মরুদ ছিল সব এখানে দেওয়া হয়েছে। আমি চায়ের কাপটা দূরে রেখে আবিরের বোনকে বললাম, তুমি আবিরের বোন মানে আমারও ছোট বোন। ইচ্ছে ছিল
তোমার গালে দুটো দেই, কিন্তু কি আর করব, ছোট বোন তুমি। কিরে মামা, কি হয়েছে? আমি আবিরের হাতে চা দিয়ে বললাম, খেয়ে দেয়। আবিরের হাতে চা দেওয়ার আগে আবিরের বোন চায়ের কাপটা ফেলে দিয়ে বলল, সরি ভাইয়া, আমি তো আপনার সাথে মজা করছি, কিন্তু আপনি যেহেতু রেগে যান, আমি জানতাম না, সরি। এই কথা বলে চায়ের কাপগুলো নিয়ে আবিরের বোন ভিতরে চলে গেল। আবির একটু সন্দেহবাচক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কিরে মামা, কাহানি কি? তোর বোন মজা করে চায়ের সাথে মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছে, খেয়ে হয়তো এখানেই আমি। আবির হাসতে হাসতে বলল, ও আচ্ছা, এই কথা। চল এখন দোকানে গিয়ে আড্ডা দিই। হুম, তাই চল বরং। দোকানে গিয়ে বসতেই আবির বলল, দেখ, যদি মেয়ে পছন্দ হয় তাহলে বিয়ে করে নে। বিয়ের চিন্তা পরে কর, আগে আমাকে বুদ্ধি দে কিভাবে বিয়ে ভাঙাতে পারবো। এমন চিন্তা মাথায় আনবি না মামা। যদি এমন কিছু করিস তাহলে কিন্তু আমি আন্টিকে বলে দিব। বুঝি না তুই আমার বন্ধু না শত্রু। আবিরের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। আজকে আর কাজে যেতে পারিনি। পকেটে এত টাকাও নেই যে কালকে বউ দেখতে গিয়ে মেয়ের হাতে কিছু টাকা দিব। কিন্তু আমি তো আমার আম্মুকে কোনোভাবে বোঝাতে পারি না। বাসায় গিয়ে দেখি বাবা গোসল করে খেতে বসেছে। আমাকে দেখে বাবা বলল, আমি তোর মতোই ছিলাম এক সময়, কিন্তু হঠাৎ করে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয়। পর থেকে আমি আমার দায়িত্ব পালন করছি। এইবার তুইও বিয়ে করে নে, পরে দেখবি সব কিছু ভালোই চলবে। তোর দাদি বলল তুই নাকি বিয়েতে অমত করছিস। যাই করিস, আগে মেয়েটাকে দেখ। যদি পছন্দ না হয় তাহলে অন্য হিসাব। মেয়েটা আমার বড্ড পছন্দ হয়েছে। মেয়েটার মুখে মায়াবী একটা আভা ভরা আছে, কথাবার্তা খুব সুন্দর। বাকিটা তোর ইচ্ছা, তোর উপরে তো আর আমরা জুলুম করতে চাই না। পছন্দ না হলে না করে দিবি। আমি শুধু বাবার কথায় হুম বলে রুমে চলে গেলাম। আমাদের পরিবারের সবাই মেয়েটার খুব প্রশংসা করছে। সবার মুখ থেকে একই কথা যে মেয়েটা খুব সুন্দর, মায়াবতী, আরো কত কিছু। সবার কথা শুনে আমার মনের ভেতরে অজানা একটা খুশি খুশি কাজ করছে। মনের অজান্তেই ঠোঁটের কোণে হাসি এসে গেল। যাই না, বরং গিয়েই দেখি। এটা সত্যি, আমাদের বাড়িঘর দেখলে মানুষ মেয়ের বিয়ে দেবে তো দূরের কথা, দূর থেকে থুথু দেবে। গোসল করে ঘুমিয়ে গেলাম। খুব ভোরে ঘুম থেকে উঠলাম। পুরাতন কাপড় পরে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হব, এজন্য রুম থেকে বের হলাম। পিছন থেকে আম্মা বলল, কিরে বাবা, এত সকাল সকাল আবার কোথায় যাস? কই আবার, কাজে যাই। কেন, কিছু কি বলবে আম্মা? কালকে তোর দাদি তোরে কি বলেছিল মনে নাই তোর? আমি গেলে আর কি হবে, তোমরা গিয়ে বউ পছন্দ করে আসো, পরের চিন্তা না হয় পরে করব। ভাবছিলাম বিয়েটা কোনোভাবে আটকাতে পারলেই হলো, কিন্তু আম্মা যা শুরু করছে, এতে এবার বিয়েটা হয়েই যাবে। রুমে গিয়ে আবিরকে কল দিলাম। আবির ফোন রিসিভ করে বলল, দিলি তো সকাল সকাল আমার ঘুমটা নষ্ট করে। এখন কি হয়েছে বল তো? তোরে কালকে আমি বলে আসিনি যে আজকে আমি বউ দেখতে যাব? বউ দেখতে যাবি তো যা, ভালো কথা। এতে আমাকে বিরক্ত করে লাভ কি? 1 ঘন্টার ভিতরে রেডি হয়ে আমার বাসায় থাকবি। ওই শোন শোন, আমি আবিরের কোনো কথা না শুনে কলটা কেটে দিলাম। আম্মার কথা মতো নতুন জামা কাপড় পরে রেডি হলাম। আজকে আমি আমার বউ দেখতে যাচ্ছি। ভেতরে আলাদা একটা ফিলিংস কাজ করছে, যা বলে বোঝানো সম্ভব না। সবাই মিলে বাসা থেকে বের হতেই আবির চলে আসলো। আগে থেকেই বাবা অটো ভাড়া করে রেখেছে। আবির আর আমি সামনে বসলাম। আমি নতুন জামাইয়ের মতো চুপচাপ বসে আছি, মুখে কোনো কথা নেই। কেমন যেন লজ্জা লজ্জা লাগছে আজকে। ফোনের রিংটনের শব্দে আমার ধ্যান ভাঙল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কান্না মিশ্রিত কণ্ঠে আওয়াজ আসলো। আমার কি অপরাধ ছিল ভাইয়া? আমি আপনার বন্ধুর বোন বলে আমাকে ইগনোর করেন, নাকি আমি পিছিয়ে বলে আমাকে ইগনোর করেন? মানুষ তৈরি করেছে ওপরওয়ালা, তিনি সবাইকে একটা মন দিয়েছেন। আমি তো কখনো বলিনি আপনি কালো। আপনি মানুষটা খুব ভালো, আপনার মনটা একদম ফ্রেশ, এই জন্য আপনাকে পছন্দ করি। আর আপনি আজকে বউ দেখতে যাচ্ছেন, আমাকে একটাবার এই কথাটা বলার প্রয়োজন মনে করেননি? জানেন তো আমার মনটা খুব বেশি, যদি
আমার সাথে উল্টাপাল্টা কিছু হয় তাহলে আমি বিষ খেয়ে নিব বলে দিলাম। আবিরের বোনের কথা শুনে আমার মুখ থেকে হাসি উড়ে গেল। আব্বে সালা, কি বলে এই মেয়ে, পাগল হয়েছে নাকি? যদি আবির এসবের কিছু শুনতে পারে তাহলে আমার সম্পর্কেও কি ভাববে? ওপাশ থেকে আবার বলল, কি হলো ভাইয়া, উত্তর দিচ্ছেন না যে? খুব বিজি নাকি? আমি পালিয়ে আম্মুর ফোন থেকে কল দিলাম, কিছু বলেন না নাকি? আমি আস্তে করে বললাম, ফোন রাখো কেমন, পরে কথা হবে তোমার সাথে, এখন আমি এক জায়গায় যাচ্ছি। বউ দেখে আসছেন তাই না? ঠিক আছে, আমি একটা কাগজে সুন্দর করে লিখে দিব আমার মৃত্যুর জন্য আমার ভাইয়া বন্ধু দায়ী। ওকে আমি ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসা মেনে নেয়নি, এই জন্য শেষ কোনো উপায় না পেয়ে আমি বিষ খেয়েছি। আমি ভয়ে ফোনটা কেটে দিয়ে একেবারে বন্ধ করে দিলাম। আবিরের বোন যেই থ্রেড দেয় আমাকে, ভয় তো আমার কলিজার পানি শুকিয়ে গেল। কিরে মামা, এত চিন্তিত লাগছে কেন? আর এত বাতাসের মাঝেও তোর কপাল থেকে ঘাম পড়ছে, কিছু কি হয়েছে মামা? আমি মাথা ঝাঁকিয়ে বললাম, না তেমন কিছু হয় নাই। এর মাঝে বাবা বলল, গাড়ি রাখেন, আমরা চলে আসছি। বাবার কথা শুনে আমার বুকের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হতে লাগলো। একটু পর বুঝে আমার মেয়ের সাথে দেখা হবে, ভয়ের মাঝেও খুশি খুশি লাগছে। বাবার পিছন পিছন ভেতরে চলে গেলাম। ভেতরে যাওয়ার পর আমাদের সবাইকে চেয়ারে বসতে দেওয়া হলো। বুঝেন তো, গ্রাম এলাকা, এখানে তো আর সোফা নাই। চেয়ারে বসে একজন মুরব্বী লোক প্রশ্ন করলো, জামাইকে তো চিনলাম না। আমার বাবা আমাকে দেখিয়ে বলল। এই হলো আমার ছেলে। আমি মুরব্বী চাচাকে সালাম দিলাম। আবির আমাকে চিমটি দিয়ে বলল, কি মামা, জামাই জামাই একটা ভাব চলে আসছে না ভিতরে? দূর, রাখতো তোর কথা, দেখি কি হয়। মেয়ে বেশি সুন্দর হলে আমি বিয়ে করব না। আমি এমনি কালো মানুষ, এজন্য আমিও আমার মতোই কাউকে বিয়ে করব। আমরা তো মেয়েকে আগে থেকেই পছন্দ করেছি। এখন আমার ছেলে মেয়েকে একটু দেখবে, ওকে জোর করে এখানে নিয়ে আসছি। আমার কথা শুনে একজন মহিলা উঠে দাঁড়িয়ে বলল, আপনারা বসেন, একটু আমি আমার মেয়েকে নিয়ে আসছি। এই বলে মহিলাটা ভেতরে চলে গেল। একটু পর সাথে করে একটা মেয়ে নিয়ে আসলো। এটা লাল কালারের একটা শাড়ি পরেছে। শাড়ি দেখে মনে হচ্ছে যেন নতুন বউ এসেছে বিয়ের পিড়ি থেকে। মেয়েটাকে আমাদের সামনে বসিয়ে মেয়ে মুখ থেকে ঘোমটা সরিয়ে বলল, এই হলো আমার মেয়ে মিষ্টি, আশা করি বাবা আমার মেয়েকে তোমার পছন্দ হবে। মেয়েটাকে দেখে আমার চোখ বড় বড় হয়ে গেল। কি বলবো ভাই, এত পরীর মতো দেখতে সুন্দর, তার উপর মুখের ফেস কাটিং এতটা ভালো, একবার দেখেই আমার ভালো লাগা শুরু করেছে। আর পছন্দ না হওয়ার কোনো কথাই নাই। আমার দাদি ঠিকই বলেছিল, যদি দুধের থেকে বেশি সুন্দর হয়ে থাকে তাহলে এই মেয়ে। আমাদের পুরো গ্রাম খুঁজলে এমন একটা মেয়ে পাওয়া যাবে না। ছোট থেকে আমার স্বপ্ন ছিল পরী দেখার, কিন্তু আজকে এই মিষ্টি নামের মেয়েটাকে দেখে মনে হচ্ছে যেন নিজে পরী স্বয়ং আমার সামনে বসে আছে। ওর শরীর থেকে এমন ধরনের একটা সুগন্ধ ভেসে আসছে যা পাগল করে দেবে আমাকে, তাই মনে হচ্ছিল। ঠোঁটের বাঁ পাশে ছোট্ট একটা তিল আছে, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে মুখে মেকআপ দেয় নাই। মেকআপ দিলে গালের দুই পাশ লাল হয়ে যায় আর মুখ ঘামতে শুরু করে। আহা মিষ্টি মেয়ে, তুমি তো আমাকে মিষ্টির মতোই পাগল করে দিলে। কি রূপ দেখালে তুমি আমায়। আমার মতো কালো একটা ছেলে যদি তোমার মতো সুন্দরী একটা মেয়েকে বিয়ে করতে পারে, তাহলে আজীবন বলবো আমার মতো ভাগ্যবান ছেলে হয়তো আর এই পৃথিবীতে নেই। মনের মতো একটা বউ থাকলে আর কি লাগে এই জীবনে। আমার মুখ থেকে আপনা আপনি বের হয়ে গেল, মাশাআল্লাহ, এত সুন্দর মেয়ে আমি আমার জীবনেও দেখি নাই। আবির আমাকে গুঁতো দিয়ে বলল, কি বলিস সেসব তুই? হুঁশ আছে তো তোর? আবিরের কথা শুনে আমি বুঝলাম যে আমি কি বলতে কি বলে ফেলেছি। মিষ্টি মেয়েটা আমার কথা শুনে একটু লজ্জা পেয়েছে। আমার কথা শুনে তো সবাই হাসতে হাসতে শেষ। দাদি পান চিবাতে চিবাতে বলল, নাতি, আমি তোরে আগেই বলছিলাম
এই মেয়েকে তোর পছন্দ হবে, এজন্য তো তোর এখানে নিয়ে আসছি। এখন তো বিয়ের জন্য রাজি হবি তুই? মিষ্টির বাবা দাদির কথা শুনে বলল, আমার মেয়েকে বিয়ে করার জন্য কত ছেলে আছে, কিন্তু আমার তোমাকে পছন্দ হয়েছে কেন জানো? তুমি গরিব মানুষদের সাহায্য করো, পকেটে টাকা না থাকার পরেও দোকান থেকে বাকি নিয়ে ওদের খেতে দেয়, সে আর যাই হোক খারাপ ছেলে হতে পারে না। সাথে সাথে বাবা বলল, ও তাই তো বলি, আমার ছেলে এত দোকানে বাকি হয় কেন? আমার ছেলে তো বিড়ি সিগারেট খায় না। তবে যাক, মানুষকে সাহায্য করা ভালো। তো ভাই সাহেব, তাহলে আমরা বিয়ের 3 তারিখ ঠিক করি, আর এদিকে ওরা ছেলেমেয়েরা কথা বলুক। তা ঠিক। মিষ্টি, মা তুই ওকে একটু বাইরে নিয়ে যা, নাহলে তোর রুমে নিয়ে যা। দেখ তোরও একটা পছন্দ অপছন্দ আছে। আবির আমার কানে কানে বলল, যা বন্ধু, সময় এখানে। এই মেয়েটা খুব সুন্দর, আমি জানি তুই পটিয়ে নিতে পারবি। হাত পা ধুয়ে কাজ লেগে পড়। গুড লাক বন্ধু। মিষ্টি দাঁড়িয়ে আস্তে করে বলল, চলেন, আমার তৈরি করা বাগান থেকে আপনাকে ঘুরিয়ে আনি। আমি যাব কিনা তাই চিন্তা করছি। তখনই আবির আমাকে গুতা দিয়ে তুলে বলল, যা শালা, মগার মতন বসে থাকলে মেয়ে পটাতে পারবি? মিষ্টি নামের মেয়েটার পিছনে পিছনে আমি যেতে লাগলাম। ঘর থেকে বের হতেই উঠোনের এক কোণায় আমার নিয়ে গেল। এইখানে একটা ফুল গাছ আছে, ছোট ছোট গাছে আবার কি জানি ফুল ধরেছে। মেয়েটা আগ বাড়িয়ে বলল, নামটা তো মনে হয় জানা হয়ে গেল। আমার সম্পর্কে আরও কিছু জানার থাকলে বলতে পারেন। আপনার সম্পর্কে আমি আগেই সকল তথ্য নিয়ে নিয়েছি আপনার দাদির কাছ থেকে। মনে মনে বললাম, এই দাদিও না, অচেনা কারো কাছে আমার তথ্য দিতে হবে কেন? কি হলো মিস্টার, কোনো কথা বলছেন না যে? না মানে আসলে দেখে তো মনে হয় না এর আগে কোনো মেয়ের সাথে কথা বলেছেন। না বলিনি তো, এই জন্য একটু নার্ভাস লাগছে। নার্ভাস লাগার কোনো কারণ নেই, এখানে তো শুধু আপনি আর আমি। যা বলার মন খুলে বলে ফেলুন, আমি হাসতে হাসতে উত্তর দেব। আমার একটা কথা ছিল, যদি কিছু মনে না করেন। ও মাইয়া, ও মাইয়া, আমি আবার কি মনে করতাম? যা বলার মন প্রাণ দিল খুলে বলে ফেলেন। আমার মতো কালো ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন যে? আপনি এত সুন্দর, তার উপরে আমি এতটা কালো। বিয়ের পর মানুষ দেখলে কি বলবে আমাদের? আমার প্রশ্নটা শুনে মিষ্টি আমার দিকে ফিরে তাকালো। আমার দিকে ফিরে তাকিয়ে ঠোঁট বাঁকা করে হাসি দিয়ে বলল, এই যে আপনি কথা বলছেন, আমিও কথা বলছি, এর মাঝে শুধু সুরের চেঞ্জ। আপনার মনের ভিতরের রং কি আমি বলতে পারবো না, আবার আমারটাও আপনি বলতে পারবেন না। মোট কথা হলো, মন তো সবার আছে। কষ্ট পেলে আপনিও যেমন অনুভব করেন, আমিও ঠিক তেমন অনুভব করি। আর আমার মতো শত শত সুন্দরী মেয়েদের পতিতাপল্লীতেই পাবেন, যারা দেহ ব্যবসা করে। তাহলে এই চেহারার কোনো দাম আছে কন? এখন বলেন, চেহারা দিয়ে সব কিছু হয় নাকি মন দিয়ে হয়? আপনি কালো, আমি সুন্দর, এটা কোনো বিষয় না। বড় কথা হলো আপনার মনটা ভালো, এই জন্য আপনাকে আমার পছন্দ হয়েছে। চেহারার তুলনা কখনোই করবেন না, ঠিক আছে? মিষ্টির কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। ওর চেহারা যত সুন্দর, তার থেকেও আরো বেশি সুন্দর মিষ্টির মুখের কথাগুলো। এই, আপনি বউ দেখতে এসেও কোনো কথা বলছেন না? কি আর বলবো বলো, তোমার কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। তোমার চেহারার মতোই তোমার কথাগুলো সুন্দর। সবাই যদি তোমার মতো চিন্তা করতো, তাহলে আজকে যে মেয়েরা সরকারি চাকরি করে তারা বেকার একটা ছেলেকে বিয়ে করে প্রতিষ্ঠিত করত। এই পৃথিবীর নিয়ম খুব অদ্ভুত। যে বড়লোক সে বড়লোক কাউকে খুঁজে। দিন শেষে একটা পার্থক্য থেকেই যায়, যে ধনী গরিবের মাঝে অনেক বড় ব্যবধান। কে কি করব না করলো আমি তা দেখে কি করব? আমি কি করলাম এটাই আমি দেখব। এখন বলেন, আমাকে আপনার পছন্দ হয়েছে? এই কথাটা যদি আমি আপনাকে বলি? মিষ্টি আবার ঠোঁট বাঁকা করে বলল, তাহলে আমি এক কথা হ্যাঁ বলবো। আমার বয়স হয়তো এত বেশি না, কিন্তু আল্লাহ পাক আমাকে বুদ্ধি দিয়েছে। যদি চেহারা দিয়ে কিছু হতো
তাহলে তো পতিতা। এসব কথা বলো না। রোজা রমজানের দিন দোয়া করো যেন আল্লাহ সবাইকে ভালো করে দেয়। মিষ্টিমা, হয়েছে তোদের? তাহলে ভিতরে আই। মিষ্টি ওর বাবার কণ্ঠ শুনে বলল, বাবা ডাক দিয়েছেন, যেতে হবে। বললেন না যে আমাকে আপনার পছন্দ হয়েছে কিনা? কিছু কিছু কথা আছে যেগুলো বলা যায় না, চোখের ভাষায় বুঝে নিতে হয়। আমি শুধু এইটুকু বলবো যে আপনার মতো ভালো মনের একজন মানুষকে যদি আমি না করি, তাহলে খুব বড় সুযোগ আমি হাতছাড়া করব। মিষ্টি হাসতে হাসতে বাসার ভেতরে ঢুকে গেল। আমি উঠানের এক কোণায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বললাম, তোমার খেলা বোঝা বড় দায়। ফকিরকে বাচ্চা বানাও আর বাচ্চাকে ফকির। আমি আজকে যা পেয়েছি হাজার হাজার শুকরিয়া জানাই তোমার কাছে। মিষ্টির গাছ থেকে একটা ফুল ছিঁড়ে ঘরের ভিতরে গেলাম। ভেতরে যেতেই দাদি আমার হাতে ফুল দেখে বলল, বাবা, ভালোই তো একজন আরেকজনকে হুপুস করে ফেলছে, আর আমি বললে বলিস না বিয়ে করব না। দাদি, এটা হুপুজ না, প্রপোজ হবে। ওই এক কথাই হলো, বাংলা আর ভাঙারি একই। আমি দাদির কথা শুনে লজ্জায় মাথা নিচু করে আবিলের পাশে গিয়ে বসলাম। সামনেই তো ঈদ চলে আসলো, আর আমি এবারের ঈদ আমার ছেলে আর ছেলের বউকে নিয়ে পালন করতে চাই। এজন্যে আমরা এই শুক্রবারেই বিয়ে ঠিক করেছি। কি বলিস তুই? আমি শুধু বললাম, বাবা বিয়েটা একটু দেরিতে হলে ভালো হয় না? বলছিলাম কি, ঈদের পর। মিষ্টি সবার ভেতর থেকে বলল, আপনি কি চান ঈদের পর আমাদের বিয়ে হবে? যদি চান তো। আমি মিষ্টির দিকে তাকিয়ে মিনিটের ভেতরে সবকিছু ভুলে গেলাম। বাবার কথার জবাবে আমি বলে দিলাম, তোমার যা ভালো মনে হয় তাই হবে বাবা, এতে আমার কোনো অমত নেই। আমার কথা শুনে সবাই আবার হাসতে শুরু করলো। বিয়ের দিন তারিখ যেহেতু পাকাপাকি হয়েছে, সেজন্য আর কোনো কথা হয় নাই। ছোট একটা টেবিল বসিয়ে আমাদের খাবার আয়োজন করা হলো। বিয়ের আগেই মনে হচ্ছে জামাই আদর পেয়ে যাবো আজকে। ফোনটা হাতে নিয়ে দেখব কয়টা বাজে, তখন ফোনের স্ক্রিনের ওপর একটা মেসেজের দিকে নজর গেল। সেখানে লেখা আছে, 100 পিস্তল আমার কাছ থেকে নিয়ে সিকদার বাড়িতে পৌঁছে দিতে পারলে 1 লাখ টাকা পাবি, আর একটা বড় অফার পাবি। সেখানে এই পিস্তল পৌঁছাতে গিয়ে যদি তোর সামনে কেউ দাঁড়ায়, তাকে মেরে ফেলবি। সবকিছু আমি দেখে নেব, মামলা হলেও কিছু হবে না। তুই শুধু আমার কাজটা করে দে। আমি জানি এটা শুধু তোর দ্বারাই সম্ভব। মেসেজটা পড়ে আমার মাথা পুরো আউড়ে গেল। কি লেখা আছে এখানে? কে বা কারা আমাকে এই মেসেজ দিল? মানুষকে আজকাল পাগল হয়ে গেল নাকি? হয়তো ভুল বশতে আমার কাছে এই মেসেজ চলে আসছে। মিষ্টির টেবিলের সামনে দাঁড়িয়ে আমার চোখের দিকে তাকিয়ে ইশারা করে বলল, কি মিস্টার, খাবার খাচ্ছেন না যে? চিন্তার কোনো কারণ নেই, আগে খেয়ে নিন। আপনি তো আমার শত্রু না যে খাবারের মাঝে বিষ মেশাবো। আপনি আমার হবু হাজবেন্ড, সেই হিসাবে আপনার খেয়াল রাখা আমার উচিত। নাকি আপনি চান বিয়ের আগে আমি আপনাকে খাইয়ে দিই? আমি লজ্জায় মাথা নিচু করে দিলাম। আচ্ছা, মিষ্টি কি আমাকে আগে কোথাও দেখেছে? আমার মতো কালো ছেলে বিয়ে করে মিষ্টি কি এমন পাবে যে এটাই বুঝলাম না। হালকা করে কিছু খেয়ে গেলাম। আমার বাবা খাবার টেবিল থেকে দাঁড়িয়ে বলল, এখন আমাদের যেতে হবে, বাসায় গিয়ে আবার বিয়ের জিনিসপত্র কিনতে হবে। বিয়েটা তো খুব কাছে চলে আসছে। মিষ্টির বাবা বলল। জান, ফোনে তো কথা হবেই। সবাই বাসা থেকে বের হয়ে যাচ্ছে, তবে আমার মনের ভেতরে একটা জিনিস ঘুরপাক খাচ্ছে। যদি কোনো মতে মিষ্টির ফোন নাম্বার নিতে পারি, এত সুন্দর ভাষায় ও কথা বলে, বিয়ের পর কথা হবে সেটা আলাদা হিসাব। তবে এখন যদি ফোন নাম্বারটা পেতাম, তাহলে হয়তো একটু কথা বলতে পারতাম। ঘর থেকে বের হয়ে উঠোনে চলে গেলাম। তখন মিষ্টি সবার সামনে বলে ফেলল, আশেপাশে তাকিয়ে আর দেখতে হবে না, আমি আপনার মনের কথাগুলো একটু হলেও বুঝতে পারছি। আপনার ফোন নাম্বার চাই, তাই তো? বাসায় যান, আমি আপনাকে কল দেব। দাদি আমার পিঠে চিমটি দিয়ে বলল,
আগে বিয়ে করবে না, এখন আবার ফোন নাম্বার চাই। আমার ছেলেটাকে আর লজ্জা দিয়েন না তো আপনারা। দেখেন না এমনি ও কতটা লজ্জা পেয়েছে, লজ্জায় গাল একেবারে লাল হয়ে গিয়েছে। আমি নিজের সম্মান বাঁচাতে তাড়াতাড়ি হেঁটে গাড়ির সামনে চলে গেলাম। বউ দেখতে আসছি নাকি সম্মানের 12টা বাজাতে এখানে আসছি? লজ্জার মিষ্টির সাথে একটু ভালো করে পর্যন্ত কথাই বলতে পারলাম না। আমি আর আবির সামনে বসে পড়লাম। বাবা গাড়িতে বসে বলল, চিন্তামুক্ত হলাম এখন আমি। ভেবেছিলাম ছোট মেয়েটাকে পছন্দ করবে না, কিন্তু যাই হোক পছন্দ হয়েছে। আরও কত কি বলেছে বাবা, একা একা। মাঝ রাস্তায় আমি আর আবির গাড়ি থেকে নেমে গেলাম। রাস্তার একপাশে দাঁড়িয়ে দুজন মিলে সিগারেট খাচ্ছি। তখন আবির বলল, যাই বলিস না কেন মামা, এই মেয়ে বিয়ে করলে তোর জীবন আলাদা একটা মানসিক শান্তি চলে আসবে। বাহিরে আমরা যতই না কষ্ট করি, কিন্তু যদি আমাদের ভেতরে কোনো মানসিক শান্তি না থাকে তাহলে কাজ করেও আমরা শান্তি পাবো না। তোর আর নেতিবাচক কথা বলতে হবে না, চল বাসে যাই। আরে বাসায় গিয়ে কি করব? আজকে দিনে যেহেতু সুযোগ পেয়েছি, চল কোথাও থেকে ঘুরে আসি। তাই চল বরং। আবিরের সাথে ঘুরতে বের হয়ে গেলাম। এদিক সেদিক ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেল। আবিরকে বিদায় দিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে শুনি বাবা বসে বসে বিয়ের পরিকল্পনা করছে। বিয়ের জন্য হলেও তো কিছু একটা টাকা লাগবে, কিন্তু এত টাকা পাবো কই? পকেটের যা অবস্থা। আমি সোজা রুমে চলে এলাম। বিছানার ওপর পা তুলে বসতেই আবিরের কল এলো। আমি ফোন রিসিভ করে বললাম, মাত্র না তোর সাথে ছিলাম, এখন আবার কল দিলি কেন? মামা, আমার বোন হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেছে, বুঝতেছি না কি করব। তুই একটু তাড়াতাড়ি আয় তো। এই বলে আবির কল কেটে দিল। ক্ষণিকের ভিতরে আমার আবার সেই আগের কথাগুলো মনে হয়ে গেল। আবিরের বোন বলছিল, যদি আপনি বিয়ে করেন তাহলে কিন্তু আমি উল্টো পাল্টা কিছু করে ফেলবো। যাই গিয়ে দেখি এই মেয়ে আবার কি করছে। আমি আমার বাসা থেকে বের হয়ে আবিরের বাসার দিকে রওনা দিলাম। অল্প কিছুক্ষণের ভিতরে ওদের বাসায় চলে গেলাম। ভেতরে যাব তখন ভেতর থেকে একটা আওয়াজ আসলো। আবিদা, তুই এখনো ওই পিচ্ছি কারো জন্য হাত কেটে ফেলে, এটা কিন্তু ঠিক না। এই বয়সে প্রেম ভালোবাসা একটু হয়েই থাকে, তাই বলে হাত কাটতে হবে? আবিরের বোন আদিবা আমার জন্য হাত কেটেছে? যা সালা, এটা কোনো কথা? আমি ভেতরে গিয়ে দেখি আবির ওর বোনকে বকাঝকা করছে। আঙ্কেল আর আন্টি চুপ করে বসে আছে। আমাকে দেখে আবির বলল, দেখ তো বন্ধু, কি কারবার করেছে এই মেয়ে, মন চাইছে তোর মাথা ফাটিয়ে ফেলি। আরে ভাই বাদ দে তো, পিচ্ছি মেয়ে আবেগ কন্ট্রোল করতে না পেরে এমন করেছে। যা, আমি বুঝিয়ে বলবো না। আদিবা আর এমন করবে না, ঠিক আছে? এখন ভিতরে যাও। আদিবা আমার কথা শুনে চুপচাপ মাথা নিচু করে ভিতরে চলে গেল। কোনো মতে আমি এখানকার পরিস্থিতি সামাল দিলাম। রাতে আবির বলল, আমাদের বাসায় আজকে থেকে যা বন্ধু, রাত তো হয়েই গেছে। আবিরের কথা মতো আমি ওদের বাসায় থাকার সিদ্ধান্ত নিলাম। রাতে খেয়ে আবির আর আমি শুয়ে পড়লাম। আবির একপাশে শুয়ে বলল, বুঝলি মামা, দুদিন পর তোর সাথে থাকবে বউ, আর আমার সাথে কোলবালিশ। এই কষ্ট কারই কই। আন্টিকে বলবো নাকি রে? না ভাই, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। ফোনের টুং টুং শব্দে ফোনটা হাতে নিলাম। ফেসবুক থেকে কে যেন মেসেজ করেছে আমাকে। মেসেঞ্জারে ঢুকে দেখি অচেনা একটা আইডি থেকে মেসেজ করেছে, কিন্তু মেসেজগুলো দেখে বুঝে ফেললাম এটা আবিরের বোন আদিবা। আমি মেসেজ লিখলাম, এই তুমি ফোন পেলে কার কাছে? মেসেজের রিপ্লাই আসলো, এটা আমার আম্মুর ফোন। জানেন, আমি আপনার বিয়ের কথা শুনে হাত কেটেছিলাম। আমার জন্য আপনার একটুও দয়া হয় না? যদি আমি সত্যি সত্যি মরে গেলে কি হবে? হয়তো আমি কয়েকদিন জেলে থাকবো। তোমার ভাইয়ের সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। তো কি হয়েছে, পরে তো সবকিছু ঠিক হবে। আমার সোজা কথা শোনো, তুমি আমার বোনের মতো। আমি তোমাকে আমার ছোট বোন মনে করি। সো উল্টো পাল্টা কিছু করো না। ভাইয়া এইভাবে বলতে পারলেন? আমি রাগের ইমোজি দিয়ে বললাম, যা মন চায় তাই করো। পাগলামো করলে
তোর ক্ষতি হবে আমার কি? ফালতু মেয়ে। তোর বয়সে আমরা ল্যাংটো হয়ে ঘুরতাম, আর তুই এখন ছি ছি ছি। আদিবা উল্টা কয়টা রাগের ইমোজি দিয়ে বলল, আমাকে কাঁদিয়ে তুমি ভাইয়া কখনো সুখী হতে পারবে না ভাইয়া। বিয়ে করবে তো ঠিক আছে, করো, কিন্তু আমি অভিশাপ দিলাম, বিয়ে করলে তুমি সুখী হতে পারবে না। কাউকে কাঁদিয়ে কেউ সুখী হতে পারে না, জানো তো ভাইয়া। আমার এই অবুঝ মনের সাথে তুমি খেললে এর বিচার তুমি খুব তাড়াতাড়ি পাবে। এই পর্যন্ত লিখে আদিবা আর কিছু লিখে নাই, আর মেসেজ আসছে না। যাই হোক, মেয়েটা আমাকে বকা দিয়ে হলেও নিজের আবেগ কন্ট্রোল করতে পারছে। কি রে, কার সাথে এত কথা বলিস? নাকি ভাবি কল দিয়েছে? আরে না, এমনি। তবে একটা বিষয়ে যদি বিয়ের আগে মিষ্টির সম্পর্কে একটু খবর নিতাম তাহলে বেশ ভালো হতো না আবির? আরে, খবর নিতে হবে কেন? এই মেয়েটা খুব ভালো, তবে তুই চাইলে নে। আচ্ছা মামা, তোর যা ইচ্ছে তাই কর, আমি এখন ঘুমাবো। হ্যাঁ। আবিরের কথা শুনে ফোন পাশে রেখে আমিও ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক বেলা হয়ে গেছে। ফোনটা হাতে নিয়ে দেখলাম অচেনা এক নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে। মিষ্টি তো আবার কল দেয় নাই। আমি কল ব্যাক করতেই ওপাশ থেকে সুরেলি কণ্ঠে আওয়াজ করে বলল, কি খবর সাহেব, ঘুম ভাঙলো তাহলে? রাতে আপনাকে এতগুলো কল দিলাম, কিন্তু একটা কলও তো আর রিসিভ করেন নাই। আর বলো না, আজকে একটু আগেই ঘুমিয়ে গিয়েছিলাম। যাই হোক, এখন বলেন কেমন আছেন? শরীর স্বাস্থ্য মন ভালো আছে তো? মোটামুটি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আছি, তবে কেউ একজন পাশে থাকলে অনেক ভালো হতো। কেমন যেন নিজেকে শূন্য শূন্য মনে হয়। এই তো আর কয়েকটা দিন অপেক্ষা করেন ম্যাডাম, আপনার মনের আশাগুলো পূরণ হয়ে যাবে। মিষ্টির সাথে কতক্ষণ কথা বললাম জানি না। কথা শেষ হতেই আবির বলল, প্রেম ভালোবাসা শেষ হলে ফ্রেশ হয়ে নে, আমি কাজে গেলাম, খেয়ে বের হবি। আমিও আর বসে না থেকে ফ্রেশ হয়ে নিলাম। হালকা পাতলা কিছু খেয়ে আবিরের বাসা থেকে বের হলাম। অপেক্ষা করতে করতে সেই কাঙ্ক্ষিত দিনটা এসে গেল। আজকে সকাল থেকে আমাদের পরিবারের সবাই খুব বিজি। সবাই শুধু এটাই বলছে যে আমি এত সুন্দর বউ কোথায় পেলাম। যাই হোক, আমার মতো কালো একজন ছেলের কপালে এত সুন্দরী একটা বউ জুটবে কে আশা করেছিল? আমি আমার রুমে জামাইয়ের জামা কাপড় পরে রেডি হচ্ছি। ঠিক এই মুহূর্তে আদিবা আমার রুমের ভেতরে প্রবেশ করলো। আমি আদিবার দিকে তাকিয়ে বললাম, কি পিচ্ছি, কিছু কি বলবে? আদিবা আমার মুখের দিকে তাকিয়ে বলল, আপনি এত পাষাণ কিভাবে হলেন? আপনার ভিতরে কি একটু দয়া মায়া নেই? শেষবারের মতো আপনার কাছে আসছিলাম। দেখো পিচ্ছি, আবেগ দিয়ে দুনিয়া চলে না, বুঝলে? আবির, আবির কই তুই? আবির ভিতরে ঢুকে বলল, বল মামা, কি হয়েছে? আমার পকেটে তো এখনো টাকা নেই, তুই আদিবাকে চকলেট কিনে দে তো। বেচারি চকলেট না পেয়ে কান্না করছে। আদিবা আমার কথা শুনে সত্যি সত্যি কান্না করে রুম থেকে বের হয়ে গেল। পিচ্ছি মেয়ে এত কিছু বুঝে না, ওর কথা না হয় বাদ দিলাম। বাসার সবাই রেডি হয়ে নতুন বউ আনার উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে আমার শ্বশুর বাড়ি এতটাও দূরে না, এই জন্য খুব তাড়াতাড়ি ওদের বাসার সামনে চলে গেলাম। আমাকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসানো হলো। নিজের কাছে কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগছে। জীবনের এই প্রথম বিয়ে করতে আসছি, লজ্জা তো লাগবেই। ধীরে ধীরে বিয়ে বাড়ির কাজ শুরু হলো। অল্প কিছুক্ষণের ভেতরে কাজীও আবার চলে আসলো। কাজী আসার একটু পরেই মিষ্টিকে বউ সাজিয়ে আমার পাশে বসানো হলো। আমি ওর মুখ দেখতে পাচ্ছি না। মিষ্টির মুখ শাড়ির আঁচল দিয়ে ঢাকা। ওর সাথে এখন কথা যে বলবো সেই সাহসটুকু আমার নেই। এই জন্য ভাবলাম বিয়ের পর না হয় একসাথে কথা বলবো। কাজী আমাদের সামনে এসে আমাদের বিয়ে শুরু করতে লাগলো। কবুল বলার আগে কাজী যখন বলল দেনমোহর 10 লাখ টাকা, তখন তো আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল। আমি তো আর কথা বলতে পারবো না। এই জন্য আবিরকে বললাম, আবির, দেনমোহর এত কেন জিজ্ঞেস কর। আমার কথা মতো আবির সবার দিকে এই প্রশ্ন ছুড়ে মারল। আর ঠিক তখনই আমার শ্বশুরমশাই বলল, দিনমোহর 10 লাখ কেন? 10 কোটি হলেও তো আমি মনে করি কোনো সমস্যা হবে না।
তুমি তো আর আমার মেয়েকে ডিভোর্স দিবে না। বিয়ের আগে এসব কথা বলা খুব খারাপ। আমি শুধু তোমাকে বোঝানোর জন্য বললাম। আবিরকে দিয়ে কোনো কাজ হবে না, এজন্য আমি বললাম, বেয়াদবি মাফ করবেন। আমি আপনার কথা মানলাম 10 লাখের জায়গায় 10 কোটি দেবেন। যদি এমন হতো তাহলে বিয়ের পর তো সব মেয়েরা তার স্বামীকে কান ধরে ঘোরাতো। এই জন্য আমি বলছি কি, মিষ্টি আমার হাতে স্পর্শ করে বলল, আমাকে বিশ্বাস হয় না আপনার? যদি বিশ্বাস হয় তাহলে বিয়েটা করেন। আমি তো শুধু আপনার মন দেখেছি, তাহলে আপনি কেন অমত পোষণ করছেন? বাবা আমার দিকে এগিয়ে এসে বলল, সংসার করবি তুই আর বৌমা। আমি জানি মিষ্টিমা কতটা ভালো, কিচ্ছু হবে না, আমি আসি না। সবাই যেহেতু বলছে আমি আর না করব কেন, এজন্য আমিও কিছু না ভেবে রাজি হয়ে গেলাম। 3 কবুল বলে আমি মিষ্টিকে বিয়ে করলাম। আমার মতো কালো একজন ছেলে সুন্দরী মেয়েকে বিয়ে করবে, এটাই তো আর আমি জানতাম না। বিয়ের পালা শেষ হতেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, এই জন্য সবকিছু মিটমাট করতে লাগলাম। পাশ থেকে একটা কথা আমার কানে আসলো। কথাটা ছিল এমন, টাকার জন্য লেখাপড়া করতে পারছে না, আর এই টাকার জন্য কাউকে বিয়ে করে তার জীবন নষ্ট করার কোনো মানে আছে? মেয়েদের মন বোঝা বড়ই কঠিন। আমি এই কথার আগামতো কিছুই বুঝলাম না। হঠাৎ করে একটা ছেলে এসে বলল, দুলা ভাই, আপনি কেমন আছেন? আমি হাসি মুখে বললাম, জি ভালো আছি, তুমি ভালো আছো তো? ছেলেটা জোরে চিৎকার দিয়ে বলল, কি আপনি কালো? এটা কি সবাইকে বলতে হবে? আমি বলছি আপনি ভালো আছেন তো? ছেলেটার কথা শুনে আশেপাশের সবাই আমার দিকে তাকিয়ে দেখতে লাগলো। বিষয়টা অবশ্য লজ্জাজনক। আবির আমার পাশে থেকে বলল, কিরে ভাই, তুই কি কানে কম শুনিস? আমার বন্ধু বলল ও ভালো আছে। ছেলেটা আবার বলল, কি আপনিও কালো? সব কালোর বংশধর। এর মাঝে একটা মেয়ে এসে বলল, দুলা ভাই, ওর কানে একটু সমস্যা আছে, কম শোনে তো, এই জন্য কথা বললে আর একটা শোনে। আর ও হলো আপনার একমাত্র শালা, মিষ্টি আপু চাচাতো ভাই। আমি মনে মনে বললাম, একটা মাত্র আমার শালা, তাও নাকি আবার কানে কম শুনে। মিষ্টিকে কোলে করে গাড়িতে নিয়ে বসালাম। তবে আশ্চর্যের বিষয়, মিষ্টি কোনো কান্না করছে না। ওর চোখে এক ফোঁটাও পানি নেই। কত দেখলাম নতুন নতুন মেয়েদের বিয়ে হয়ে কান্না করতে করতে বেহুশ হয়ে যায়, কিন্তু এই মেয়ে তো একটুও কান্না করছে না। গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো। মিষ্টির সাথে কতগুলো মেয়ে এসেছে। ওদের থেকে একটা মেয়ে বলল, জানেন তো দুলা ভাই, আমার আপু মেডিকেলের ছাত্রী। আপনার ভাগ্য ভালো যে আমার আপুর মতো একজন বউ পেয়েছেন। এই কথা বলে মেয়েটা করে উঠল। আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি মিষ্টি মেয়েটার হাতে জোরে চিমটি দিয়েছে। কাহিনী তো আমি কিছুই বুঝছি না। গাড়ির ভিতরে বসে থাকতে খুব গরম লাগছে। হঠাৎ করে গাড়ি কিছু একটার সাথে লেগে আটকে গেল। রাস্তার সামনে কয়েকটা ছেলে দাঁড়িয়ে গাড়ি আটকে ধরেছে। বাবা নেমে ওদের সামনে থেকে সরতে বলল, কিন্তু ওরা নাকি আমার সাথে কথা বলতে চায়। গরমে মিষ্টির অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য আমি গাড়ি থেকে নেমে বললাম, বাবা তুমি ভিতরে যাও, বিষয়টা আমি দেখছি। আমার সাথে আবিরও নেমে বলল, মামা, ছেলেপেলেদের আসতে বলবো কি? না, এসব কিছুর দরকার নেই, চল গিয়ে দেখি কি বলে। আমি গাড়ির ওপরে টুপিটা রেখে ওদের সামনে গেলাম। গিয়ে বললাম, কি চাই ভাই আপনাদের? একটা ছেলে হাত দিয়ে ইশারা করে আবিরকে বলল, তুমি এখান থেকে যাও, আমরা ওর সাথে একান্ত কথা বলতে চাই। আবিরকে আমি ইশারা করে বললাম, যা তুই এখান থেকে, দেখি ওরা কি বলে। আবির আমার কথা মতো দূরে চলে গেল। আবির যেতেই একটা ছেলে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি রাসেল, মাঝ রাস্তায় তোমার গাড়ি আটকানোর জন্য সরি। সেদিন আমি তোমাকে এই মেসেজটা করছিলাম। এখন বলো, তুমি কি রাজি? পাগল হয়েছেন ভাই? আমি গরিবের ঘরের সন্তান, আমি খুন খারাপি করব? আমার দ্বারা এসব হবে না। ছেলেটা আমার ঘাড়ে হাত রেখে বলল, 3 দিন আগে একটা ধর্ষণকারী খুন হয়েছে। অন্ধকারে কেউ কিছু দেখতে না পেলেও আমি ঠিকই দেখেছি। আশা করি আর বলতে হবে না। তোমার জন্য এই অফারটা 3 দিন থাকবে। চিন্তা করে দেখো, যত টাকা চাও তাই দিব। নতুন বিয়ে করলে বিবাহ জীবন উপভোগ করো। আসি কেমন? এই তোরা সবাই চলে যা এখন। এই কথা বলে ছেলেগুলো চলে গেল। আবির আমার কাছে এসে বলল,
তোরে কি ওরা হুমকি দিয়েছে নাকি? না, তেমন কিছু বলে নাই। আগে বাসায় যাই, পরে সব কিছু বলছি। গাড়িতে বসতে বাবাও একই কথা জিজ্ঞেস করলো, কিন্তু উত্তরে আমি চুপ ছিলাম। যদি অন্ধকারের আড়ালে আমার রহস্য বের হয়ে যায়, তাহলে মানুষ আমার মুখে থুতু দেবে। মিষ্টি আমার হাত চেপে ধরে আছে। মিষ্টি হয়তো ভাবছে ওরা আমাকে মারতে এখানে আসছে। নতুন বউ আমার কিছু হয়ে গেলে চিন্তা করবে না। বাসায় যাওয়ার পর সবাই নতুন বউ নিয়ে বিজি হয়ে গেল। আমার দিকে কারো কোনো খেয়াল নেই। বিষ খাবেন? বিষ দেবো কি? মাত্র একটা শুভ কাজ ছেড়ে আসছি, যাও, বিরক্ত করো না তো। গোপন একটা কথা কি জানেন? আজকে রাতে বড় একটা ঝামেলা হবে, তখন আমার কথা মিলিয়ে নিন, ঠিক আছে? আদিবা নাচতে চলে গেল। ধীরে ধীরে রাত হতে লাগলো। রাতে আম্মা আমাকে ডেকে খাবার জন্য বলল। আমি খাবার টেবিলে চলে গেলাম। সবার সাথে বসে আমিও খেতে লাগলাম। অল্প খেতেই মনে হচ্ছে যেন আমার গলা ঝরে যাচ্ছে। আমি এখন ভালো করেই বুঝতে পারছি আমার খাবারের সাথে বিষ মেশানো হয়েছে। এটা যে আদিবার কাজ আমি খুব ভালো করেই বুঝে নিয়েছি। এখন যদি আমি বলি আমার খাবারের সাথে বিষ মেশানো হয়েছে, তাহলে এখানকার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমি খাবার রেখে আবিরকে বললাম, আবির তাড়াতাড়ি বাইরে চল, জরুরি একটা দরকার আছে। মামা, আগে খেতে দে, আর একটু পর তো তোর বাসর রাত, বাইরে গিয়ে তুই কি করবি? আমার অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। আমি আবিরের কলার ধরে বললাম, তাড়াতাড়ি বাইরে চল বলছি। আবিরকে নিয়ে বাড়ির ভেতর থেকে বের হতেই আবির বলল, কি রে মামা, কি এমন হয়েছে? আমাকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে চল, আমার খাবারে হয়তো বিষ মেশানো হয়েছিল। আবির আমাকে দেখে অবাক হয়ে বলল। কি বলিস এসব? আমি আর কিছু বলতে পারিনি। আবিরের ওপর পুরো ভর দিয়ে শুধু বললাম, কাউকে কাউকে কিছু বলার দরকার নেই, তুই তাড়াতাড়ি আমাকে এই হাসপাতালে যা। আমার কথা মতো আবির আমাকে নিয়ে হাসপাতালে চলে গেল। দীর্ঘ 1 ঘন্টা পর আমি বিপদ মুক্ত হলাম। এদিকে আমার বাড়ি থেকে একটার পর আরেকটা কল আসছে। আবির ভিতরে এসে আমার পাশে বসে বলল, কে হতে পারে যে তোর খাবারের সাথে বিষ মিশিয়েছে? আমি নিজেও জানি না, তবে এসব কথা কাউকে বলার দরকার নেই। রাত অনেক হয়ে গেছে, মিষ্টি হয়তো আমার জন্য অপেক্ষা করছে। চল বাসায় যাওয়া যাক। তোর তো শরীর খারাপ, এই অবস্থায়। আমি না গেলে সবাই আমাকে নিয়ে টেনশন করবে। চল বাসায় যাই। হাসপাতাল থেকে আবার আবিরকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। রাস্তায় শুধু একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, যে আবিরের বোন আমার সাথে এমন করলো কেন। ভাবছিলাম আদিবার হয়তো আমার উপর রাগ ছিল, তাই বলে আমার খাবারে বিষ মেশাবে। বাসায় যেতেই আম্মুর বকাঝকা শুরু হলো। এত রাত হয়ে গেল, আমি নতুন বউ রেখে বাইরে কি করি? আমার প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার রুমের দিকে যেতে লাগলাম। অবশেষে আমি আমার রুমের দিকে রওনা দিলাম। দরজা খুলে ভিতরে গেলাম। আজকে আমার রুম থেকে মাতাল করা একটা ঘ্রাণ ভেসে আসছে। নতুন বউ আবার বিছানার উপর ঘুমটা দিয়ে বসে আছে। আমি দরজা লাগিয়ে দাঁড়িয়ে গেলাম। আমার ভেতরে যেন আলাদা একটা অনুভূতি কাজ করছে। আমি হেঁটে বিছানার দিকে যাব, তখন মিষ্টি আস্তে করে বলল, একটু দাঁড়ান, একটা কাজ বাকি আছে। মিষ্টির কথা শোনার সাথে সাথে আমি দাঁড়িয়ে গেলাম। মিষ্টি নিচে নেমে আমার সামনে এসে আমার পা ছুঁয়ে সালাম করে বলল, আজ থেকে আপনি আমার অর্ধাঙ্গিনী, আমার প্রাণ প্রিয় স্বামী। আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই চলার চেষ্টা করব। আসেন, বিছানায় বসেন। আমি বিছানায় বসে বললাম, আমি আসলেই সরি, জরুরি একটা দরকারে বাইরে গিয়েছিলাম। বসো তুমি আমার পাশে। মিষ্টি একটা চেয়ার টেনে আমার সামনে বসে বলল, সারা রাত পড়ে আছে, মন ভরে আপনার বুকে মাথা রেখে ঘুমাবো। এখন আপনি কি আমার ঘুমটা তুলবেন? আমি মিষ্টির ঘুমটা তুলে বললাম, মাশাআল্লাহ, আমার বউ দেখতে পরীর মতো সুন্দরী। আমার এই এক জীবনে আমি আপনার মতো একটা বউ পেয়ে আমার জীবন ধন্য মনে করি। মিষ্টি এবার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল,
মানুষ টাকার জন্য কত কিছু করে, আর আজকে আমি সেটাই করেছি। এছাড়া আমার কিছু করার ছিল না। বুঝলাম না তোমার কথা। আমি একজন মেডিকেলের ছাত্রী। কি সত্যি? আমার বউ আজকাল মেডিকেলের ছাত্রী। এটা শোনার পর যে আমি কতটা খুশি হয়েছি বলার বাইরে। কিন্তু টাকার কারণে আমি পড়াশোনা করতে পারছি না। আমি এবার মন খারাপ করে বললাম, আমার ইনকাম এতটাও বেশি না যে তোমার পড়াশোনা আমি করাবো। কি আর করবে, গরিব ঘরে জন্ম আমাদের। আমি তোমাকে কোনো কাজ করতেই দেব না দেখিও। আমার ইচ্ছে ছিল অনেক বড় ডাক্তার হব আমি, এজন্য আপনাকে আমি বিয়ে করেছি। এই বিয়ে এখান পর্যন্ত সমাপ্ত। এই পর্যন্ত আসার জন্য আমি 10 লাখ টাকা পাবো। এতেই আমার পড়াশোনার খরচ অনেকটাই হয়ে যাবে। বাকি খরচ আমি টিউশনে পড়িয়ে তুলে নেব। কি বলছো এসব? আমার মাথাতে কিছু ঢুকছে না। চিন্তা করবেন না, একটু পর সব কিছু ঢুকবে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করব। করো। আপনার গায়ের রং আর আমার গায়ের রঙের মাঝে কতটা তফাৎ দেখেননি? আমার মতো একটা সুন্দরী মেয়ে আপনাকে বিয়ে করবে, এটা কিভাবে ভাবলেন? আপনি তো পাতিলের কালির থেকেও আরও কালো। আমার তো দেখেই কেমন ঘৃণা আসছে। ওয়াক থু! এতদিন যে কিভাবে ধৈর্য ধরে আমি আপনার সাথে কথা বলেছি আমিই জানি। আমি শুধু আপনাকে বিয়ে করেছি টাকার জন্য। টাকা পেয়ে গেছি, ব্যাস, আর লাগবে না আমার কিছু। মিষ্টি, তোমার কিছু হয়েছে কি? হঠাৎ করে এসব কি বলছো? আমি তোমার হাজবেন্ড, এটা কি ভুলে গেছো? মিষ্টি হাসতে হাসতে বলল, আমি কিচ্ছু ভুলিনি। ভুলে গিয়েছেন তো আপনি। এখন খেলা দেখতে পারবেন। এই কথা বলে মিষ্টি জানলা খুলে শরীর থেকে শাড়ি অর্ধেক খুলে নিচ থেকে ব্লাউজ ছিঁড়তে লাগলো আর জোরে জোরে চিৎকার দিয়ে বলছে, বাঁচাও, আমাকে বাঁচাও। আমার হাজবেন্ড ওর বন্ধু বান্ধব নিয়ে এসে আমার ইজ্জত নষ্ট করতে চাইছে। প্লিজ তোমরা কেউ আমাকে বাঁচাও। এই পর্যন্ত বলতেই বাইরে থেকে দরজা ধাক্কানো শুরু হয়ে গেল। মিষ্টির চিৎকার শুনে বাইরে থেকে দরজা ভেঙে বাবা মা সহ আরো অনেকে ভিতরে ঢুকলো। আম্মু মিষ্টির শরীর কাপড় থেকে থেকে বলল, কি হয়েছে মা? তুমি এভাবে কান্না করছো কেন? মিষ্টি কান্না করতে করতে বলছে, আপনার ছেলে ওর বন্ধুকে দিয়ে আমার ইজ্জত বরবাদ করতে চেয়েছিল। আমাকে নাকি আপনার ছেলে বন্ধুর কাছে টাকার জন্য বিক্রি করে দিয়েছে। এই জানালা দিয়ে আবির পালিয়ে গেছে। আমি আমার ইজ্জত রক্ষা করতে অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনার ছেলে আর আবির মিলে আমাকে। কি বলেন ভাবি এসব? আমি কখন আপনার সাথে? এর মাঝে পুলিশ ভিতরে এসে বলল। কি সমস্যা এখানে? মিষ্টি পুলিশকে দেখে যা যা বানিয়ে বলার দরকার তাই করছে। আমি শুধু চুপ করে তাকিয়ে দেখছি। আমার মাথায় এটা ঢুকছে না, অল্প সময়ের ভেতরে পুলিশ এলো কই থেকে। পুলিশ আমার সামনে এসে বলল, এমন মামলা দেব সারা জীবন জেলে পচে মরবি। এর থেকে আমি একটা সহজ বুদ্ধি দে, তুই তোর বউকে ডিভোর্স দিয়ে দে। আব্বা ঠাস করে আমার গালে দুটো চড় দিয়ে বলল, সিসি, আমি ভাবতেও পারি নাই আমার ছেলে কিনা। থামেন আঙ্কেল, আর কিছু বলতে হবে না। আমি ওর রুমে একটা ক্যামেরা রেখেছিলাম। ভেবেছিলাম বাতি বন্ধ হলে ক্যামেরা বন্ধ করে দিব, কিন্তু ভাবি নাই এই মেয়ে এত চালাকি করবে। এই যে দেখেন আঙ্কেল ভিডিও। আর বন্ধু সরি, আমি মজা করতে চেয়েছিলাম আমি একটু, কিন্তু আজকে আমি ক্যামেরা না রাখলে কি হতো? বাবা ভিডিও দেখে বলল, ছি ছি। মা, তুমি টাকার জন্য এত নিচে নামলে? পুলিশ অফিসার বাবার হাত থেকে ফোনটা নিয়ে ভেঙে বলল, এখন তো আর কোনো প্রমাণ নাই। ওকে 10 লাখ টাকা দিয়ে ডিভোর্স দিবি, তাহলে আমরা তোর বিরুদ্ধে কিছু করব না। মেয়েবাদী মামলা কতটা ঝামেলা হয় জানিস তো। আমি এবার মিষ্টির সামনে গিয়ে বললাম, কেন এমন করলে? আমার জীবনটা নিয়ে এভাবে কেন খেললে? তুমি তুমি এভাবে এমনটা করতে পারলে? আমি এত টাকা কই পাবো তুমি বলো? মিষ্টির সাথে সাথে চোখ লাল করে বলল, টাকার জন্য এত কিছু করলাম, আর তুই বলিস আমি টাকা কই পাবো? কালকের ভিতরে 10 লাখ টাকা দিয়ে আমাকে ডিভোর্স দিবি, নইলে তোর পরিবার সহ সবাইকে জেলের ভাত খাওয়াবো। আমি মিষ্টির হাত ধরে বললাম, প্লিজ এমন করো না তুমি। দরকার হলে আমাকে যা শাস্তি দেওয়ার তাই দাও, কিন্তু
আমি এত টাকা কই পাবো? ঠিক এই মুহূর্তে মিষ্টির বাবা ভেতরে ঢুকে বলল, এত টাকা কই পাবি আমরা জানি না। মনে রাখিস কালকে বিকাল পর্যন্ত তোদের হাতে সময় আছে। আর যদি টাকা দিতে না পারিস তাহলে 14 গোষ্ঠী সহ জেলে থাকবি। আমি এবার হতাশ হয়ে মাটিতে বসে পড়লাম। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আজকে নিজের ভুলের জন্য নিজের জীবন নষ্ট হতে যাচ্ছে। বাবা মাকে বাক্যি দোষ দেব? চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। আমি অসহায়ের মতো মিষ্টির দিকে তাকিয়ে আছি। মিষ্টি ঘুরে চলে যাবে, তখন আমি বললাম, একটা কথা মাথায় রেখো মিষ্টি, এই টাকা কিন্তু তোমাকে সুখ এনে দিতে পারবে না। টাকার জন্য এত বড় অভিনয় করবে ঠিক আছে, যাও বিকালে এসে টাকা নিয়ে যাইও, দিয়ে দেবো। মিষ্টি আর কিছু না বলে ওর বাবাকে নিয়ে চলে গেল। আমি নিচে চুপচাপ বসে আছি, চোখ থেকে শুধু পানি পড়ছে। মানুষ ঠিকই বলতো, শুধু সুন্দর সুন্দর করিও না। এই সুন্দরের পিছনে ভয়ঙ্কর একটা রূপ আছে যা দেখা যায় না। হঠাৎ করে আম্মা চিৎকার দিয়ে বলল, বাবা দেখ তো, তোর দাদির কি হয়েছে? হঠাৎ করে এভাবে পড়ে গেল কেন? আমি নিচ থেকে উঠে তাড়াতাড়ি দাদিকে ধরলাম। আবির আর আমি দৌড়ে দাদিকে নিয়ে হাসপাতালে গেলাম। হাসপাতালে যেতেই ডাক্তার বলল, সরি, উনি হার্ট অ্যাটাক করে ওই জায়গাতেই মারা গিয়েছেন। আমি দাদির পাশে বসে একধারে কান্না করছি। ওনার কত ইচ্ছে ছিল আমি আর মিষ্টির সংসার করব, আর দাদি তা দেখবে। কিন্তু মিষ্টির এই ভয়ঙ্কর রূপ দাদি দেখতে না পেয়ে আবির আমাকে ধরে তুলে বলল, তুই যদি বলিস তাহলে আমি এই মিষ্টিকে কাউকে কিছু করতে হবে না, কপাল খারাপ আমার ছিল। দাদিকে নিয়ে বাসায় যা, আমি আসছি। আম্মা আমার হাত ধরে বলল, এখন আবার কই যাবি তুই? তোর দাদি এভাবে আমাদের ছেড়ে? দাদিকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করলাম। মনটা আজকে খুব খারাপ। দাদিকে নিয়ে বাসায় যাচ্ছি, তখন মাঝ রাস্তায় বাবা বলল, এত টাকা আমি কই পাবো? আমি গাড়ি থেকে নেমে বললাম, তোমরা দাদির দাফন কাপড়ের ব্যবস্থা করো, আমি টাকা নিয়ে আসছি। বাবা আমার হাত ধরে বলল, এত টাকা? বাসায় যাও তোমরা, আমি আসছি। গাড়ি থেকে নেমে রাসেলের আড্ডাখানার দিকে যেতে লাগলাম। কত স্বপ্ন দেখেছিলাম মিষ্টিকে নিয়ে, আর আজকে ও টাকার জন্য কি গেমটা না খেললো আমার সাথে। আমি ওকে বোকার মতো বিশ্বাস করেছিলাম, কিন্তু বিনিময়ে ধোঁকা খেয়েছি। রাসেলের আড্ডাখানায় গিয়ে দেখি ও কতগুলো ছেলের সাথে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে। আমাকে দেখে বলল, ও তুই আসলি তাহলে? আমি জানতাম তুই আসবি। এখন বল কিভাবে কি করবি? আমি রাসেলের সামনে বসে বললাম, কাজ করে দেব আমি, ঠিক আছে, তবে আমার টাকা চাই। কত লাগবে বল তুই? 10 লাখ লাগবে। রাসেল চোখ বড় বড় করে বলল, কি এত টাকা লাগবে? এত টাকা তো আমাদের লাভেও হবে না। আগামী 1 মাস তোর যা যা কাজ আছে সব আমি করব। এখন আমাকে টাকা দে, আমার টাকার খুব দরকার। রাসেল হাসতে হাসতে বলল, বউকে ডিভোর্স দিবি তাই তো? হায় রে মেয়ে মানুষ, বহুরূপী। আমি তোর বউকে দেখেই বুঝেছিলাম এত সুন্দর একটা মেয়ে এই কালো ছেলের গলায় কি হবে কি। তবে এখন আমি সব কিছু বুঝতে পারছি। দেখেন ভাই, আজকে মনটা আমার খুব খারাপ, ঝামেলা করতে চাইছি না আমি। রাসেল আমার সামনে একটা পিস্তল রেখে বলল, এটা রাখ, তোর কাজে আসবে। কালকে বিকালে কাজে লেগে পড়বি। যখন আমার দরকার হয় তখন তোরে বলবো, চলে আসবি। আর আমার টাকা যতক্ষণ পর্যন্ত পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত আমার হাত থেকে রেহাই নাই, জানিস তো? যদি উল্টাপাল্টা কিছু করিস তাহলে জায়গায় গুলি করে মারবো। ওই ওর টাকা নিয়ে আয় তো। রাসেলের কথা মতো একটা ছেলে আমার হাতে একটা ব্যাগ দিল। আমি উঠে চলে যাব, তখন পিছন থেকে রাসেল বলল, আমি কি বললাম মাথায় আছে তো? মনে রাখিস আমার কথাগুলো। রাতের আধারে হেঁটে বাড়িতে চলে গেলাম। বাড়ির ভেতর থেকে আম্মার কান্নার আওয়াজ ভেসে আসছে। আমাকে ভেতরে ঢুকতে দেখে বাবা। বলি, কই গেছিলি তুই? এই তো বাবা, গিয়েছিলাম এক জায়গায়। এ নাও, এখানে 10 লাখ টাকা আছে, কাগজপত্র রেডি করো, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। বাবা আমার দিকে চোখ রাঙিয়ে বলল, এত টাকা তুই কই পেলি? এত কিছু জানার তোমার দরকার নেই, যেটা করতে বললাম সেটাই করো। আমার কথা শুনে কেউ কিছু বলছে না।
আমি টাকাগুলো বাবার কাছে দিয়ে ভিতরে চলে গেলাম। আমার পিছন পিছনে আবির এসে বলল, কিরে, হঠাৎ করে এত টাকা তুই কই পেলি? যে জীবনের কোনো দাম নেই সেই জীবন দিয়ে কোনো দরকার আছে বলো? বাবার মতো তুইও একই প্রশ্ন করিস না। তবে তোর ধন্যবাদ জানাই রুমে ক্যামেরা রাখার জন্য। ধন্যবাদ দিতে হবে না, ভেবেছিলাম কি, আর হলো কি, সব হলো কপালের লেখা রে। সকালে কোর্টে চলে যাব। মিষ্টিকে দেখে মনে হয়েছিল খুব মায়াবী, কিন্তু ওর মনের ভেতরে যে এত কিছু লুকিয়েছিল তা আমি জানতাম না। টাকার জন্য একটা মানুষ কতটা নিচে নামতে পারে। আমাদের সমাজে এইরকম কিছু মানুষ আছে যারা সেম সেম মিষ্টির মতোই। কি আর করবি বল, ভাগ্যে যা লেখা আছে তাই হয়েছে। আদিমা ভিতরে ঢুকে বলল, জানিস তো ভাইয়া, কাউকে কাঁদ দিয়ে কেউ সুখী হতে পারে না। আমিও বলছিলাম, কিন্তু আমার কথা শুনেন নাই। এখন দেখলি তো আমার অভিশাপ কাজে লাগছে। ভাবছিলাম হয়তো মারা যাবে, কিন্তু মরি নাই, বেঁচে গিয়েছি। আমি আবিরের দিকে তাকিয়ে বললাম, তুই জানতে চেয়েছিলি না আমার খাবারে কে বিষ মিশিয়েছে? সেটা তোর বোন আদিবা। আমার মুখ থেকে সরাসরি আদিবা এই কথা শুনে ভয় জড়সড় হয়ে গেল। আবির আমার কথা হেসে উড়িয়ে দিয়ে বলল, বন্ধু, তোর একটা জিনিস আমার খুব পছন্দ, সেটা হলো শত কষ্টের মাঝেও তুই মজা করিস। তোর দাদির লাশ। আমি আর এই বিষয়ে কিছু বললাম না। বিছানা থেকে উঠে বললাম, রাতে দাদির জানাজার ব্যবস্থা করব, চল। দাদির দাফন সম্পন্ন করতে রাত 3টার মতো বেজে গেল। এই জন্য রুমে এসে দিলাম এক ঘুমে সকাল হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে রেডি হতে লাগলাম। এখন বাবাকে নিয়ে সরাসরি কোর্টে যাব। রুম থেকে বের হতেই বাবা বলল, জানি না কোন মুখে বলবো যে আমাদের মাফ করে দিস। আজকে তোর কথা শুনে যদি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না বাবা, এই প্রসঙ্গ বাদ দাও। আমার কপালে যা আছে তাই হয়েছে, এতে আমি কাউকে দোষ দেই না। চলো যাওয়া যাক। বাসা থেকে বের হয়ে অটো নিয়ে কোর্টের দিকে যেতে লাগলাম। মাঝ রাস্তায় আবিরকেও নিয়ে গেলাম। কোর্টে গিয়ে দেখি আগে থেকে মিষ্টি আর ওর বাবা দাঁড়িয়ে আছে। ওদের পিছনে সেই পুলিশটাও দাঁড়িয়ে আছে। আমি মুচকি একটা হাসি দিয়ে ভেতরে গেলাম। ভেতরে গিয়ে সবকিছু ওকে করে ডিভোর্স পেপারে সাইন করলাম। সাইন করতে না করতে মিষ্টির বাবা বলল, আমাদের টাকা। বাবা মিষ্টির বাবার হাতে টাকা দিয়ে বলল, জীবনে এই প্রথম দেখলাম টাকার জন্য বাবা তার মেয়ের জীবন নষ্ট করে দিতে পারে। তবে একটা কথা জেনে রাখবেন, মেয়েদের বিয়ে একবারই হয়। বেশি কথা বলবো না, যেতে পারেন আপনারা। আমি দাঁড়িয়ে বললাম, শেষবারের মতো আমি একটু আমার বউয়ের সাথে কথা বলতে পারি? আমার মুখ থেকে বউ ডাকটা শুনে মিষ্টির বাবা চোখ লাল করে বলল, বউ কিসের? হ্যাঁ, এখন তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি মিষ্টির দিকে তাকিয়ে বললাম, শেষ একটা রিকোয়েস্ট করছি, 5 মিনিট কথা বলতে পারি আপনার সাথে? মিষ্টির বাবা মিষ্টিকে টেনে নিয়ে যাবে, তখন মিষ্টি বলল, বাবা 5 মিনিট তো, দেখি কি বলে। আর এখনো এখানে আমার কোনো ক্ষতি করতে পারবে না। পুলিশ অফিসার আমাদের সাহায্য করেছে, ওকে 1 লাখ টাকা দিয়ে দাও। আর আপনি চলেন, শুনি কি বলতে চান। পাগল হলি কি তুই? যেই মেয়ে তোরে এত অপমান করেছে তার সাথে। এই নিয়ে পরে তোর সাথে কথা বলবো। আমি মিষ্টির পিছনে পিছনে বের হতে হতে বললাম, একবার আপনার পিছনে বের হয়েছিল বিয়ে করতে গিয়ে, আর আজকে ডিভোর্সের পর। নিয়তির কি বড় খেলা। আপনি কি এসব কথা বলতে এখানে আমাকে নিয়ে এসেছেন? আমার বন্ধুর ছোট বোন আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতেও চেয়েছিল, কিন্তু আমি তোমাকে বিয়ে করব বলে না করেছিলাম। অবশ্য ওর বয়সের তুলনায় ও পিচ্ছি, কিন্তু সেই পিচ্ছি মেয়ে রেগে কান্না করে আমাকে অভিশাপ দিয়ে বলে, ভাইয়া আপনি বিবাহিত জীবনে কখনো সুখী হতে পারবেন না। বাসার রাতেই আপনার বউ চলে যাবে, আর আজকে দেখো ওর অভিশাপ আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। আমি শুধু এটাই বলবো, বিনা কারণে আমার 10 লাখ টাকা যে নিয়েছে তার শরীর যেন জ্বলন্ত আগুনে পড়ে যায়। কাউকে কাঁদিয়ে কেউ সুখী হতে পারে না। কখনো কি শুনেছেন শকুনের দোহাই গরু মরে?
আমার মন চাইছিল কি জানিস, তোরে ধরে তখন এই, তুই করে কাকে বলিস? বেশি কিছু বললে থানায় ঢুকিয়ে দেব। মাথায় রাখিস, আমি একটা মেয়ে। আমি চিৎকার দিলে সবাই তোরে মারতে শুরু করবে। ঘড়ির কাঁটা কখনো এক জায়গায় থেমে থাকে না। মনে রাখিস এই দিনটা আমারও একদিন আসবে, তোরে আমার দেখার আছে। শুয়োরের বাচ্চা জুতো খুলে মারবো। আরে তুই তো বাজারে নষ্ট রে, তোরে তখন মন চাইছিল। আমি দৌড়ে এসে আমাকে ধরে বলল, বন্ধু চল এখান থেকে, ঝামেলা করার দরকার নেই। আরে যা যা, তোর মতো কত ছেলে আমার দেখার আছে। একে তো চেহারা কালো, তার উপরে সুন্দরী মেয়ে বিয়ে করার স্বপ্ন দেখে। থাকিস তো ভাঙচুর এক ঘরে, আবার আমাকে বলে তোমাকে কখনো কাজ করতে দেব না, রাজরানীর মতো করেই রাখবো। বেঁচে থাকলে আবার তোর সাথে আমার দেখা হবে, সেদিন বুঝবি আমি কি ছিলাম। আবির আমাকে টেনে দূরে নিয়ে এসে বলল, কি রে, কি শুরু করলি তুই? যা হয়ে গেছে তা আর বললে কি হবে? মামা, আমার এই এক জীবনে ওকে দেখার আছে। ওর মতো একটা মেয়ে আমাকে নিয়ে। আঙ্কেল আপনি বাসায় যান, আমি ওকে নিয়ে ঘুরে আসি। আবির আর আমি একটা দোকানে চলে গেলাম। দোকান থেকে সিগারেট নিয়ে খেতে খেতে শরীরের রাগ কমাতে লাগলাম। আবির সিগারেট খেতে খেতে বলল, বুঝলি মামা, মেয়েদের তেজ বকাঝকা করে বা মেরে কমাতে পারবি না, কায়দায় আটকে কমাতে হবে। তো এখন কি করবি ভাবলি? সামনে ফায়ার সার্ভিসের একটা নিয়োগ আছে, দেখি কি হয়। দোয়া করিস যেন হয়ে যায়। তুইও চল। না মামা, আমার এইসব চাকরি করতে ভালো লাগে না। তুই যা, দেখ কি হয়। তবে আমার দোয়া সবসময় তোর সাথেই আছে। সিগারেট খাওয়া শেষ হতেই আমি বললাম, বন্ধু আমাকে এখন কাজে যেতে হবে। আগে এক সময় অসহায় মানুষের জন্য লুকিয়ে লুকিয়ে খুন খারাপি করতাম, কিন্তু এখন প্রকাশ্যে করতে হবে। কি বলিস এইসব তুই? বুঝবি না তুই। 10 লাখ টাকা কি এভাবেই আমাকে দিয়ে দিল রাসেল? রাসেলের সব কাজ আমার করে দিতে হবে। সেই দিনে সেই ছেলেগুলো কি? আমিরকে আর কিছু বলতে না দিয়ে আমি আমার গন্তব্যের দিকে যেতে লাগলাম। আমার এখন নিত্যদিনের কাজ হয়ে গেছে রাসেলকে সাহায্য করা। ভাবছিলাম ফায়ার সার্ভিসের চাকরি হবে না, কিন্তু কপাল ভালো ছিল, চাকরি পেয়ে গেলাম। রাসেলকে 1 মাস কাজ করে দিয়ে বললাম আমাকে যেন আর বিরক্ত করে না, আমাকে যেন আমার চাকরি করতে দেয়। কিন্তু আমাকে বলে দিয়েছে মাঝে মাঝে ওর কাজে সাহায্য করতে হবে, নইলে ও আমার বিরুদ্ধে উল্টোপাল্টা কিছু করবে বলে হুমকি দিয়েছে। বিপদে পড়েছি শুধু আমি। আমার চাকরি হয়ে গেছে বলে আমার বাবা মাও বেশ খুশি। বাবা মাকে বাসায় রেখে ট্রেনিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। একসময় ভাবছিলাম আমার জীবন থেকে তো সবকিছু হারিয়ে গেছে, এখন আর এই জীবনের কোনো মূল্য আছে? কিন্তু দিন শেষে হিসেব করে দেখলাম হতাশ হলেই সবকিছু হারিয়ে যায়। আর যদি কাজে লেগে থাকি তাহলে আমি সফল। দেখতে দেখতে আজকে 2টা বছর চলে গেল। এখন আমি একটা টিম পরিচালনা করি, টিমের ক্যাপ্টেন বলতে পারেন আমাকে। বাবা মাকে এখন আমি শহরে রাখি, গ্রামে থাকা বাদ দিয়ে দিয়েছি আমি। যাই হোক, আজকে 2 দিনের ছুটি পেয়েছি, এই জন্য ভাবলাম যাই গ্রাম থেকে বেরিয়ে আসি। একজন ফিটফাট ডিফেন্সের চাকরি করা মানুষের বডি যা হতে পারে আমারও তাই হয়েছে। চেহারা হয়তো কালো হতে পারে, শরীর থেকে শার্ট খুললে যে কোনো মেয়ে ক্রাশ খাবে। মাঝে মাঝে নিজের প্রশংসা করে নিজে হাসি। কালো মানুষকে কেউ প্রশংসা করে না, এজন্য নিজের গুণগান নিজেই করি। গ্রামে যেতেই আবির দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, মামা তুই কেমন আছস? এতদিন পর গ্রামে আসলি, আগের থেকে একটু মোটা হয়ে গেছিস, আবার চেহারাও দেখি ভালো সুন্দর হয়েছে। হয়েছে, তোর আর পাম দিতে হবে না। চল বাসায় গিয়ে দেখি বাড়ি ঘরের কি অবস্থা। বাসায় গিয়ে কোনো মতে আশেপাশের ময়লাগুলো পরিষ্কার করে ভিতরে গেলাম। এতদিন পর গ্রামে এসেছি, গ্রামের আবহাওয়া যেন মন প্রাণ সব কিছু জুড়িয়ে যায়। বিকালে উঠানে একটা চেয়ার নিয়ে বসে আছি। আবির নাকি কোনো এক কাজে বাইরে গেছে। পিছন থেকে একটা শব্দ এলো। কি ভাইয়া, কেমন আছেন? আমি পিছনে তাকিয়ে দেখি আদিবা দাঁড়িয়ে আছে। সেদিন ওকে দেখেছি পিচ্ছি, তবে আজকে আমার সামনে শাড়ি পরে এসেছে। কেমন যেন ওকে আজকে বড় বড় লাগছে। কি ভাইয়া, আমার সাথে কথা বলবেন না? কথা বলে কি করব?
এতদিন পর কি আমাকে আবার বিষ খাওয়াতে এসেছো, নাকি আমি চাকরি পেয়েছি বলে সেজেগুজে এসেছো আমাকে পটাতে? এসব করলেও কিন্তু কোনো লাভ হবে না। তোমার প্রতি আমার একটাই ফিলিংস আছে, সেটা হলো তুমি আমার বোন। আদিবা মন খারাপ করে বলল, বিশ্বাস করেন ভাইয়া, আমি এখানে এজন্য আসিনি। এতদিন পর আপনি এসেছেন, ভাবলাম একটু দেখা করে আসি। তখন তো ছোট ছিলাম, এই জন্য কিছু বুঝি নাই। চলেন আপনাকে এলাকাটা ঘুরে নিয়ে আসি। তার আর দরকার নেই, আমি একাই যেতে পারবো। আপনার প্রতি আমার ভালোবাসা এখনো বিদ্যমান আছে। আমি জানি যে আপনি আমাকে আমাকে পর আর এরপর আজকে আসছেন শুধু আমার সাথে কথা বলার জন্য। প্লিজ প্লিজ, আপনাকে তো আর এইভাবে প্রতিদিন পাবো না। এত করে বলছো যেহেতু ঠিক আছে, চলো। তবে যদি কোনো মতলব থাকে, কোনো লাভ নেই। আমি আগে থেকেই সতর্ক করে দিলাম। আম্মা, আম্মা, আম্মা ভেতর থেকে বের হয়ে বলল, বাবা, বল কি হয়েছে? আম্মা আমি একটু বাইরে গেলাম। আদিবার সাথে হেঁটে হেঁটে সামনে যাচ্ছি। আদিবা চুপ, আমিও চুপ, কারো মুখে কোনো কথা নেই। ভাইয়া, মিষ্টি আপু নাকি এই গ্রামে থাকে না? শুনলাম ওনার বাবা মাকে নিয়ে শহরে চলে গেছে। আপনার কি দেখা হয়েছে ওনার সাথে? এতদিন পর আদিবার মুখ থেকে মিষ্টি নামটা শুনে আমার সেই পুরাতন কথাগুলো মনে হয়ে গেল। বুকের কষ্ট বুকে চেপে রেখে বললাম, অতীত মনে রেখে লাভ আছে বল? আপনি আগে থেকে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছেন। ও ও তো মিষ্টি আপুর চাচাতো ভাই। ডাক দিব ওকে? ডাক দিয়ে আর কোনো লাভ নেই, বেচারা কানে শোনে না। চলো যাই ওর কাছে। মিষ্টির চাচাতো ভাইয়ের সামনে যেতেই বেচারা আমাকে দেখে ভয় পেয়ে গেল। ছেলেটা বোকাশোকা, এত কিছু বুঝে না। তবে ওর সাথে তো আর আমার কোনো শত্রুতা নেই। পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে দিয়ে ইশারা করে বললাম, যাও শালা, কিছু খেয়ে নাও। তোমার বোনকে ডিভোর্স দিয়েছি বলে কি হয়েছে? তোমার সাথে তো আর আমার কোনো সম্পর্ক নষ্ট হয় নাই। ছেলেটা আমার কথা বুঝতে পেরে আমাকে জড়িয়ে ধরে বলল, আপনি খুব ভালো দুলাভাই, তবে ভালো মানুষগুলো দিন শেষে ঠকে যায়। আপনার সাথে খুব অন্যায় হয়েছে। আচ্ছা যাও, এখন তুমি বাসায় যাও। ভাইয়া, আপুর বিষয়ে কিছু কি? আমি আবার ইশারা করে বললাম, যে মেয়ে একবার এই জীবন ছেড়ে চলে গেছে তাকে আর মনে করে আমার লাভ নেই। আচ্ছা তুমি থাকো, আমি গেলাম। ছেলেটাকে রেখে দূরে যেতেই আদিবা বলল, বিয়ে করবেন আমাকে? আমি কি? আর কোনো কথা বলো না তুমি। বোন সবসময় বোনই থাকে। যেই মেয়ে রাগের মাথায় আমাকে বিষ খাওয়াতে পারে, সেই মেয়েকে আমি বিয়ে করব, বিষয়টা হাস্যকর। কিন্তু চুপ করো, স্যার কল দিয়েছে, দেখি উনি কি বলে। ফোন রিসিভ করতেই স্যার বলল, লাদেন, এখনই ঢাকায় ব্রেক কর। যেভাবে পারো তাড়াতাড়ি এসো। তোমার টিম নিয়ে তোমার কাজে লেগে পড়তে হবে। স্যার আমি তো ছুটিতে। তুমি কি চাও তোমার জন্য হাজার হাজার মানুষ মারা যাক? আমি শুধু বললাম, জি স্যার, আমি এখানেই ব্রেক করছি। আমার আসতে হয়তো একটু সময় লাগবে, তবে আপনি আমার টিমকে বুঝিয়ে পাঠিয়ে দেন, আমি আসছি। কল কেটে দিতে আদিবা বলল, ভাইয়া চলে যাচ্ছেন? মাত্র নিউজ দেখলাম এর সাথে অনেকগুলো গার্মেন্টস আগুন লাগলো। তুমি থাকো, কথা বলার মতো সুযোগ নেই আমার হাতে, আমাকে বেরোতে হবে। ভাইয়া, আপনার ফোন নাম্বার? আরে রাখো তোমার ফোন নাম্বার। তাড়াতাড়ি দৌড়ে বাসায় চলে গেলাম। আম্মুকে বললাম কয়েকদিন থেকে যেন চলে আসে। তাড়াতাড়ি যাওয়ার জন্য আমি ট্রেন বেছে নিলাম। অর্ধেক রাস্তায় গিয়ে বাইক দিয়ে চলে যাব। ট্রেনের টিকিট কেটে সিটে গিয়ে বসলাম। পাশের সিটটা ফাঁকা পড়ে আছে। আমার শুধু টেনশন হচ্ছে শহর পর্যন্ত যেতে পারলেই হলো আমার। ট্রেন ছেড়ে যাবে সেই মুহূর্তে একটা মেয়ে দৌড়ে এসে আমার পাশে দাঁড়িয়ে গেল। মেয়েটার দিকে তাকিয়ে আমি বোকা হয়ে গেলাম। আমাদের কলেজের সেই সিনিয়র বড়লোক আপু দিয়া চৌধুরী। উনি আমাকে দেখে বলল, কিন্তু তুই এখানে? তুই করে কথা বলার অনুমতি দেই নেই, আর আমি আপনাকে চিনি না, প্লিজ বিরক্ত করবেন না। দিয়া আপু আমার দিকে ভালো করে তাকিয়ে দেখল, কিন্তু কোনো কথা বলল না, শুধু বলল, জানলার পাশে সিটটা। আমি জানালার পাশ থেকে সরে আসতেই শান্ত কল দিল। শান্ত নামের ছেলেটা আমার টিমে কাজ করে। এক কথায়
টিমের সকল ইনফরমেশন আমাকে দেয়ও। আর ওর সাথেই আমি বেশি একটু ফ্রিভাবে কথা বলি। আমি ফোন রিসিভ করে বললাম, শান্ত, বলো কি হয়েছে? স্যার, আপনি কোথায় আছেন? গাড়িতে আছি, চিন্তা করো না, খুব তাড়াতাড়ি চলে আসবো। তোমরা কাজে লেগে পড়ো। স্যার, 15 তলা একটা বিল্ডিংয়ে আগুন লেগেছে। পুরো বিল্ডিংয়ের দায়িত্ব আপনাকে সামলানোর জন্য দেওয়া হয়েছে। আর আমাদের সাথে একদল ডাক্তার পাঠানো হয়েছে, যেন আমরা আহত হলে সাথে সাথে ওদের সেবা দিতে পারি। এই পর্যন্ত আমার কাছে তথ্য ছিল। ওকে, ঠিক আছে, তুমি আগে দেখো কোথা থেকে পানি আনা যায়। বেশি করে পানি আনার ব্যবস্থা করো, আমি খুব তাড়াতাড়ি এসে যাব। আচ্ছা, ঠিক আছে স্যার। কল কেটে দিতেই পাশ থেকে দিয়া আপু বলল, যে ছেলেটা সবসময় চুপ ছিল, কোনো কথা বলতো না, অপমান করলেও চুপচাপ সহ্য করে নিত, আজকে সেই ছেলেটা মনে হচ্ছে চাকরি করে। আমি যদি ভুল না হই তাহলে ফায়ার সার্ভিসের চাকরি। এত কিছু আপনাকে বলতে আমি রাজি না। রাগ আছে এখনো আমার উপর? আপনার উপর আমার আবার কিসের রাগ? আমাকে চিনেও না চেনার ভান করলে কেন? চিনি তো। কি হয়েছে, অপমান করবেন আমাকে? এতদিন পর তোর সাথে আমার দেখা হয়েছে, অপমান করবো কেন বল? তবে তোরে আমি খুব মিস করি জানিস। বিয়ে হয়েছে আপনার? কেন, এখনো কি আমাকে পছন্দ করিস? আমি এবার ফোন থেকে মিষ্টি আর আমার বিয়ের পিকগুলো দেখিয়ে বললাম, এই মেয়েটা একসময় আমার বউ ছিল, কিন্তু চাকরি ছিল না বলে ছেড়ে চলে গেছে। আর আজকে আমি ফায়ার সার্ভিসের চাকরি করি। এখন আমি চাইলেই ওর থেকে আরো বেটার মেয়েকে বিয়ে করতে পারি। আমি বুঝে গেছি, আর বলতে হবে না তোর। তবে আমি আবার ভুলের জন্য মাপ চাইছি, পারলে মাপ করে দিস। আমারও বিয়ে হয়েছিল, কিন্তু আমি একটু বেশি অহংকার করেছিলাম বিয়ের পর। রান্না বান্না কিছুই করতাম না, এজন্য আজকে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আমি হেসে বললাম, আপনার মতো মেয়েদের এই অবস্থাই হওয়া উচিত। এত অহংকার ভালো না, বুঝলেন তো? আমি সামনে স্টেশনে নেমে পড়বো। কপাল ভালো থাকলে হয়তো আবার দেখা হবে। তোর ফোন নাম্বার আমি কি পেতে পারি? আমি আমার ফোন নাম্বার কাউকে দেই না, মাফ করবেন আপু। দিয়ে আপু এক প্রকার লজ্জা পেয়ে মাথা নিচু করে দিল। ট্রেন থেকে নামার আগে শুধু বললাম, মানুষের সাথে ভালো ব্যবহার করতে শেখেন, তাহলে হয়তো মানুষ আপনাকে ভালোবাসবে। আমি ট্রেন থেকে নেমে বাইক দিয়ে এবার যাত্রা শুরু করলাম। অনেকক্ষণ পর আমি আমার গন্তব্যের জায়গায় গেলাম।